ঠিক আছে, সো আমরা আজকে ক্লাস শুরু করি, লেট করবো না। ক্লাসের শুরুতে যেটা আমাদের বরাবর থাকে সেটা হচ্ছে আমরা ক্লাসের কোন অবস্থায় আছি, হোমওয়ার্কটা কি সেটা বুঝিয়ে দেওয়া। সো আমি অলরেডি হচ্ছে আপনাদের ডক ফাইল আপডেট করে দিয়েছি। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে ভার্বাল, এবং সেটার হোমওয়ার্ক হচ্ছে এই দুইটা সাপোর্টিং ভিডিও দেখবেন, কমপ্লিট করবেন, এবং হচ্ছে সেটা অনুযায়ী নোট ডাউন করবেন কী শিখলেন। সে অনুযায়ী হচ্ছে আপনারা এই পিডিএফটা সলভ করবেন, সলভ করে আসবেন, আমরা ক্লাসে সেটা সলভ করব। সো এটা হচ্ছে এটা। আর আজকের ক্লাসে আমরা 11টা পর্যন্ত করব, যতটুকু ম্যাথ আজকের হোমওয়ার্কের করা যায় করব, আদারওয়াইজ বাকি সাপোর্টিং ভিডিও হিসাবে এখানে অ্যাড করে দিয়েছি অন্য ব্যাচের পুরো সলিউশনটা। সো আজকে আমরা যতটুকু পারি করব, আর বাকিগুলো যদি ম্যাথ থেকে যায় তাহলে এই অলরেডি হচ্ছে আপনাদের ডক ফাইলের সাপোর্টিং ভিডিও আকারে আগের ব্যাচের পুরো সলভটা অ্যাড করে দিয়েছি। তার মানে আপনার প্রবলেম থাকবে না। যদি কয়েকটা ম্যাথ বাকিও থেকে যায়, সুন্দর করে ক্লাসের শেষে ভিডিওটা দেখে মিলিয়ে সলভ করে ফেলবেন। সবাই বুঝছি? জি ভাই। ওকে, সো আজকে আমাদের ম্যাথের প্রথম থেকে যাই। আমি আবার বলছি, কিছু ম্যাথ যদি বাকি থেকে যায় সেটা হচ্ছে এখান থেকে পাবেন। কেউ যদি কোশ্চেন করে, হয়তো বা অনেকেও এখন জয়েন দেয় নাই, সেম কোশ্চেন গ্রুপে করলে আপনার আনসার দিবেন যে এখানে আছে, আফটার দ্যাট হোমওয়ার্ক দেওয়া আছে সেটা করতে বলবেন। ওকে, সো আমরা আমাদের পড়াতে যাই। যারা হোমওয়ার্ক করে আসছেন তাদের জন্য হচ্ছে ভালো দিক হচ্ছে ভালো, তারা নতুনভাবে জিনিসগুলো ট্রাই করে আসলেন, এখন হচ্ছে আবার এগুলো করতেছেন। অলরেডি দুইবারের থেকে তিনবার করা হয়ে যাচ্ছে, ক্লাস একবার করা হচ্ছে। সো টপিকগুলো আরেকটু ব্রেনের মধ্যে ঢুকবে, এই জন্যে হোমওয়ার্কটা ইম্পর্টেন্ট। সো প্রথমত আমরা এই ম্যাথটা আমরা প্রথম দিনও পড়ছি, তারপর আমরা এখন ট্রাই করি। আমরা জানি যখন হচ্ছে দুইটা জিনিস থাকে, দুইটা জিনিসের একত্রে বা আলাদা আলাদা, তখন আমরা কি ইউজ করি? সূত্রটা শিখলাম কি, মেথডটা ব্লক অফ ব্লক অফ ফোর। সো এখানে আমরা দেখা যাচ্ছে যে কোশ্চেনটা কীভাবে বুঝবে, কোশ্চেনটা ব্লক অফ ফোর অফ দ্য পেপার ব্যাগ ইন এ প্রাইভেট লাইব্রেরি। একটা প্রাইভেট লাইব্রেরি পেপার ব্যাগের মধ্যে 5% হচ্ছে বায়োগ্রাফি, তাহলে পেপার ব্যাগ যারা আছে তাদের 5% হচ্ছে বায়োগ্রাফি। আবার 3% অফ অল দ্য বুকস ইন দ্য লাইব্রেরি আর পেপার ব্যাগ দ্যাট আর বায়োগ্রাফি, তাহলে বায়োগ্রাফি আর পেপার ব্যাগ মিলে 3% আছে, অর্থাৎ এটা দুইটা কম্বাইন আনকম্বাইন মিলে জিনিসপত্র। এই জন্য তখন আমরা ইউজ করতে পারি ব্লক অফ ফোর। সো ব্লক অফ ফোর হচ্ছে তখন হচ্ছে আমরা 4টা বক্স লিখি, যার মধ্যে যেহেতু পেপার ব্যাগ আর বায়োগ্রাফি কমন আনকমন, তাহলে এক পাশে পেপার ব্যাগ আছে আর একটা হচ্ছে পেপার ব্যাগ নাই, বায়োগ্রাফি আছে বায়োগ্রাফি নাই। তখন এই যে কমন আনকমন, এই যে 3 দেওয়া আছে কমন আনকমনে। সো এইবার পড়ি। সো যেহেতু টোটালটা পার্সেন্টেজ হিসাব, তো ব্লক অফ ফোরের এই পাশ থেকে টোটাল, মানে এই গড়ের টোটাল, এই গড়ের টোটাল, আর এই পাশে থাকে এই গড়ের টোটাল আর এই গড়ের টোটাল, আর নিচে এইখানে থাকে ওভারঅল টোটাল। সো আমরা যেহেতু পার্সেন্টেজের এটা, তাহলে ওভারঅল টোটাল আমি 100 লিখলাম। সো এখানে বলছে অফ দ্য পেপার ব্যাগ ইন এ প্রাইভেট লাইব্রেরি, একটা লাইব্রেরির যে পেপার ব্যাগে 5% হচ্ছে বায়োগ্রাফি, তাহলে এই বায়োগ্রাফি আছে টোটাল 5%। ওকে, ইফ 3% অফ অল দ্য বুকস ইন দ্য লাইব্রেরি আর পেপার ব্যাগ দ্যাট আর বায়োগ্রাফি, তাহলে বায়োগ্রাফি আর পেপার ব্যাগ মিলে আছে 3%। হোয়াট পার্সেন্ট অফ অল দ্য বুকস ইন দ্য লাইব্রেরি আর পেপার ব্যাগ, তাহলে লাইব্রেরি হচ্ছে পেপার ব্যাগ কতটুকু আছে, তাহলে বের করতে বলছে এটা। তো আমরা ভালোভাবেই জানছিলাম যে আমরা এখান থেকে রেশিও বের করতে পারি, টোটালের মধ্যে টোটাল 100-এর মধ্যে এতটুকু আছে আর এইটার মধ্যে কতটুকু আছে বের করতে বলছে। সো আলটিমেটলি আমি যদি এটা জানি না, তাহলে আমি সরাসরি আমি হচ্ছে আমার রেশিও বানাইতে পারি 5/100। যদি আমি উপরে এটা লিখতাম তাহলে 3 প্রশ্নবোধক বাই 3 ইকুয়াল টু 100/5। সো এইভাবেই হইতো। সো আমি যে সিকোয়েন্সে লিখবো এইভাবে। যদি আমি এখন নর্মালি বাকি ডেটা দুইটা ডেটা এমনি বের করতে পারবো, এখানে হচ্ছে 95। সো এখানে যদি আমি অলরেডি এখান থেকে বের করলে মেবি কত আছে, কত আসে 60। 60, তাহলে এটা যদি 60 হয়, এটা হচ্ছে 57। তো এভাবে সুন্দর করে এটা মিসিং ভ্যালুটা 40, তাহলে এখান থেকে এটা বিয়োগ দিলে যেটা আছে এটা। সো আলটিমেটলি একটা দুইটা ডেটা জানার কারণে আমি ওভারঅল মোটামুটি সবগুলো ডেটা আমি গেস করতে পারতেছি, জানতেছি। সো এটা হচ্ছে আমার এই সুবিধা এটার। আচ্ছা, ম্যাথটা বুঝছি। জি ভাই। ওকে, দেন আসে হচ্ছে এখানে, এটা আমাদের কোনো কোশ্চেন নাই, এগুলো আমরা গতদিন পড়ছি। কারো কোশ্চেন তো নাই, কোশ্চেন থাকলে আমরা করাবো, আদারওয়াইজ দরকার নাই। এটা পারছি না সবাই? জি ব্যাপার। ওকে, এটা সবাই পারছি? জি ভাই। ওকে, এগুলো গত দিনের ক্লাসই, না পারলে অবশ্যই আবার বলবেন, বাট আমরা পারলে ঠিক আছে, আমরা স্কিপ করে যেগুলো পারি না একদম সেগুলো করতে পারবো, সমস্যা নেই। দেন এটাও তো গত দিন করছি, রাইট? জি ভাইয়া। ওকে, কারো প্রবলেম না থাকলে, থাকলে অবশ্যই বলবেন, না থাকলে যদি থাকেও তারপর চাইলে আগের ভিডিও দেখতে পারেন, আবার সাপোর্টিং ভিডিও এখানে অ্যাড করা আছে সেটাও দেখতে পারেন।
পুরো ম্যাথগুলো এখানে করা আছে। সেম জিনিস আপনি জাস্ট ক্লিক করবেন, আপনাকে নিয়ে যাবে, আপনি সেখানে পুরো জিনিসটাই পাবেন। এই ম্যাথগুলো আবার করা হয়েছে। সো প্রত্যেকটা ম্যাথ আলোচনা করা হয়েছে। তার মানে আপনার মানে কোনো একটা জিনিস আপনি গ্যাপ রেখে যাওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে এটা, আপনি গ্যাপ রেখে কখনোই যাবেন না সামনে। কোনো না কোনোভাবে আমার কাছে সমাধান সেটার আছে, মানে কোনো না কোনোভাবে আছে। সো সেই জন্য আমি বললাম যে গ্যাপ রেখে যাওয়া যাবে না, আপনার পড়াশোনাটা আপনার কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে আপনার কাজ। ওকে, দেন হচ্ছে আমরা যাই, আগের ক্লাসের ভিডিও দেখলেও কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন এটা এটা সবাই পারি? জি ভাইয়া। আনসার কত জি ছিল? ভাইয়া। জি ভাইয়া 28 সি 28 ওকে ঠিক আছে, এটা আমাদের আজকে নতুন পড়ছে। ওকে, এটা আমরা করি। আচ্ছা, প্রথমত যারা বাসায় আনসার করছেন তাদের আনসার কি কি আসছে বলেন এটার? ভাই এবিসি হুম, তিনটা আসে। তিনোটা আসে। এখন হচ্ছে যে ভাই বলেন তিনোটা আসে, তিনি ব্যাখ্যা দেন তো কেন, জাস্ট আপনাদের থেকে আরো ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা ভাই আমি হচ্ছে কোশ্চেনটা পড়েন, পিআরসি। কোশ্চেনটা আগে পড়েন। আচ্ছা তাই বলছে যে কোম্পানিতে যে এমপ্লয়ি হচ্ছে যারা হচ্ছে পার আওয়ার $20 করে পায় তাদের হচ্ছে $1 করে ইনক্রিমেন্ট হয়েছে। হুম, দেন হচ্ছে আদার যারা এমপ্লয়ি ছিল তাদের হচ্ছে যে দুইটা অপশনে ইনক্রিমেন্ট করবে, হয় হচ্ছে $1 করে বাড়াবে অথবা হচ্ছে ওদের হচ্ছে একটা পার্সেন্টেজ করে দিবে। বাট দুইটার মধ্যে আমরা হচ্ছে যেটা হচ্ছে বেশি পরিমাণ হবে সেটা হচ্ছে আমরা কাউন্ট করবো আর কি। হুম, যেটাতে ওদের হচ্ছে স্যালারিটা একটু বেশি বাড়বে সেটা কাউন্ট করবো। আমি হচ্ছে ভাইয়া বিসির ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে ঐকিক নিয়ম করে দেখছি, দণ্ড হচ্ছে আপনার 5% করে আসছে দণ্ডাতে। আর এক নাম্বারটা হচ্ছে ভাই হচ্ছে আপনার হচ্ছে যারা হচ্ছে এটাতে কিভাবে করছিলাম ভাই একটু, হ্যাঁ এটা হচ্ছে বেতনটা একটু কম ছিল যার কারণে হচ্ছে ওদের 5% হইতে হলে অবশ্যই ইনক্রিমেন্টটা অবশ্যই 5%-এর থেকে বেশি হইতে হবে। ওকে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার একবার পরে কনফার্ম করে নিই। বলছে একটা সার্টেন কোম্পানি এমপ্লয়ি হু আর্ন 20 টাকা পার আওয়ার উইল গিভ এন ইনক্রিজ 1 টাকা। তাহলে 20 টাকার মধ্যে 1 টাকা পায়, তাহলে কত পার্সেন্ট পাইতেছে তার? 5%. 5%। কারণ হচ্ছে আমরা জানি যদি 10% হইতো জাস্ট এক ঘর আগে 2 টাকা হইতো, 1 টাকা যেহেতু পাইতে তার অর্ধেক, তাহলে প্রত্যেক 20 টাকায় সে 5% ইনক্রিমেন্ট হইতেছে, 5% পাচ্ছি। ফর ইচ অফ ফর ইচ অফ দ্য আদার এমপ্লয়ি, যারা অন্য এমপ্লয়ি আছে, এদার দ্য এমপ্লয়ি উইল বি গিভেন এন ইনক্রিজ 1 টাকা পার আওয়ার, হয় 1 টাকা 5% করে বাড়বে, অথবা দ্য এমপ্লয়ি উইল হ্যাভ গিভেন এ পার্সেন্ট ইনক্রিজ ইকুয়াল টু দ্য পার্সেন্ট ইনক্রিজ দ্যাট উইল গিভেন দ্য এমপ্লয়ি হু আর্ন $20 পার আওয়ার। তাহলে ইকুয়াল সেই অনুযায়ী পার্সেন্টেজ কত পায় সেটা পাবো। ওইছে বার রেজাল্ট ইন লার্জ ইনক্রিজ, যেটা দিয়ে হচ্ছে আমার এমপ্লয়ের ইনক্রিজটা বেশি হইতেছে পার্সেন্টেজের, সেটা নিব, অথবা হচ্ছে আপনার ওই 5% মানে হয় 5% নিব অথবা 1 টাকা নেব, ব্যাপারটা এরকম আর কি। সো 20 টাকার 1 টাকা অথবা সেম ইকুয়াল অ্যামাউন্ট, ইকুয়াল কত পাইছি 5%, সো 5% অনুযায়ী নিব যেটা আমার বেশি দেয়। 1 টাকাটা যদি আমার মনে হয় যে আমার বেশি পাইতেছি, বেশি 1 টাকা নিব, আদারওয়াইজ 5% দিয়ে যদি বেশি পাই সেটা নেব। বলছে উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট মাস্ট বি ট্রু। ট্রু, ট্রু মানে হচ্ছে মাস্ট বি ট্রু হইতে হবে অবশ্যই। এখন আমি যে লাস্টের দিকে যাই, অ্যান এমপ্লয়ি হু আর্ন 24 টাকা উইল পার আওয়ার উইল আর্ন 25.2 পার আওয়ার ইনক্রিজ আফটার দ্য ইনক্রিজ হওয়ার পরে। আমি ভালো করে দেখছি যে হয় আমি 1 টাকা অথবা 5%। আচ্ছা, এখানে তো অলরেডি 1 টাকা বাড়ছে, আর অলরেডি 1 টাকার উপরে বাড়ছে, 1 টাকা হচ্ছে 25 টাকা হইতো। তাহলে আমি যেহেতু আমি জানি 1 টাকা অথবা ইকুয়াল টু 5% নিতে হবে, তাহলে আমি জাস্ট দেখি 5% এটা কিনা। দেখেন মানে 1 টাকা তো আমি নিলাম না, যেহেতু পার্সেন্টেজটা এখানে বেশি পাবো, তাহলে আর 5% কত? 5% হলে কীভাবে গুণ দিব? 24-এর সাথে কত গুণ দিব? 1.05, রাইট? কথা বল। জি ভাই ওকে, 5 ইনক্রিজ হলে 0.05 গুণ দিলাম, তাহলে গুণ দিলে দেখা যাচ্ছে 25.2 আসতেছে। সো আলটিমেটলি এটা সত্য, আমি 5% নিলাম। এটা বুঝছি সবাই? হ্যাঁ ভাই। জি ভাইয়া। অ্যান এমপ্লয়ি হু আর্ন 22 টাকা উইল বি গিভেন ইনক্রিজ 1.1 টাকা পার আওয়ার, মানে 22 টাকা। তাহলে মানে 22 টাকার, আমি বারবারে বলতেছি আমাদের কাজ হচ্ছে 5% অথবা তার সমান 1 টাকা নিতে পারি অথবা 5%। সো আমরা যেহেতু এখানে 1 টাকার চেয়ে বড় কথা 20-এ 1 টাকা ছিল, তাহলে 22-এ 1.1 টাকা হয় কিনা সেটা দেখার জন্য জাস্ট দেখবো যে এটা কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। তো এটা কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? 5%। কত পার্সেন্ট পাইছে? 22 টাকার যদি 1.0 টাকা পাই তাহলে 5% তো এটা নাকি?
দেখেন জি ভাইয়া 10% হচ্ছে 2.2, মানে এক ঘর আগে, আর এর অর্ধেক হচ্ছে 1.1, তখন কি আলটিমেটলি 5%ই। এটা কি বুঝছি? জি ভাই ওকে। অ্যান এমপ্লয়ি হু আর্ন লেস দেন 20 টাকা, যে 20 টাকার থেকে কম, ধরলাম সে 19 টাকা, গিভেন এ পার্সেন্ট ইনক্রিজ দ্যাট ইজ গ্রেটার দেন, এটা হচ্ছে বেশি কাদের থেকে, দ্য পার্সেন্ট ইনক্রিজ দ্যাট উইল গিভেন হু আর্ন 20 টাকা। দেখেন এটা কার থেকে বেশি, দ্য পার্সেন্ট ইনক্রিজ দ্যাট উইল গিভেন দ্য এমপ্লয়ি হু আর্ন 20 টাকা পার ডলার, যে 20 টাকা পায়, ঠিক আছে। এখন বলছে দ্য পার্সেন্ট হু আর্ন লেস দেন 20 টাকা যাইতে, তার হচ্ছে যে পার্সেন্টেজটা পাবে এইটার তুলনায় যে হচ্ছে 20 টাকার পায় তার থেকে বেশি। এটা কি কি কোশ্চেনটা বলছে বলেন তো কেউ একজন? কেউ যদি 20 টাকার কম পায় তার যে পার্সেন্টেজ ইনক্রিজটা হবে সেটা 20 টাকার সমানের থেকে বেশি হবে। এটা কোশ্চেনটা কি বলতে চাইছে বাংলায় বলেন তো, মানে কি চাইতেছে কেউ একজন বলেন। ও বলতে চাইছে আর কি 20 টাকার কম হইলে তো $1 পাবে, তো ওটা তো 5% এর থেকে বেশি হয়, ওটা জানতে চাইছে আর কি। ওকে, সো আমরা নর্মালি জানি যে 20 টাকার মধ্যে সে 1 টাকা পাইতেছে, রাইট? 1 টাকা পাইতেছে। এখন যদি 19 টাকায় যদি আমি হচ্ছে সেম 5% পাইতে চাই তাহলে কত পাবো? 1 টাকার থেকে বেশি পাইতে হবে। একটা 5% পাইতে গেলে 1 টাকার থেকে কম পেতে হবে। কি 5% যেটা এটা 1 টাকা, 5% এটা কত 1 টাকা না? এই সেম 1 টাকা এখানে পাইতে গেলে কি ইনক্রিজটা বেশি বাড়াইতে হবে নাকি কম? ইনক্রিজ 5% বেশি বেশি দেওয়া বাড়াইতে বেশি নিতে হবে। বেশি পাইতে হবে। বেশি ছাড়া কি হবে? কারণ 20 যদি 1 টাকা 5%, এই সেম অ্যামাউন্ট যদি আমি 20-এর কম টাকায় বাড়াইতে চাই অবশ্যই আমার ইনক্রিজটা বেশি করতে হবে, তাইলেই তো এটা হবে নাকি? জি ভাইয়া। বুঝছি? ক্লিয়ার? ওকে, দেন হচ্ছে আমরা এখানে এটা ক্যালকুলেশন দেখেন আমাদের বলছে ই ওনস টু ডিফারেন্ট প্রপার্টিজ, একটার একর হচ্ছে 1.5 একর্স, একটা 0.5 একর্স রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া ইন স্কোয়ার ফিট অফ টু প্রপার্টিজ কম্বাইন, দুইটা কম্বাইনে স্কোয়ার ফিটে এরিয়া বের করতে বলছে। আর দুইটার কম্বাইন তাহলে এরিয়া কত? বর্তমানে তো আলাদা আলাদা আছে, কম্বাইন কত? একটু 2 একর। তো 2 একরে পাইছে, বাট আমাকে চাইছে বের করতে হবে স্কোয়ার ফিটে, তাহলে আগে আমাকে একরটাকে স্কোয়ার নিতে হবে, তাহলে 1 একর সমান সমান এত স্কোয়ার ইয়ার্ড। তাহলে এটাকে যদি 2 একর হলে 2 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে বর্তমানে আসলে জিনিসটা স্কোয়ার ইয়ার্ডে, বাট আমাকে ফিটে বের করতে হবে। তাহলে 1 ফিট সমান সমান 1 ইয়ার্ড সমান সমান 3 ফিট, স্কোয়ার ইয়ার্ড সমান সমান কত ফিট হবে? 9 9। তাহলে 9 4840 ইন্টু 9 দিব, তাহলে কত আসে আনসার? 87,120। 87,120। সবাই বুঝছি? জাস্ট কনভার্সন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো এটা হচ্ছে প্রথম ক্লাসের যে বেসিক কনভার্সন জিনিসগুলো, এই প্রথম ক্লাসের পার্টে আর কি এগুলো। দেন সার্টিন রেক্টাঙ্গুলার কন্টেনার্স ক্যান ইচ হোল্ড ম্যাক্সিমাম 3 কিউবিক ফিট অফ মালস। তো প্রত্যেকটা কন্টেনার ম্যাক্সিমাম 3টা কিউবিক ফিট নিতে পারে, আবার 1 ইয়ার্ড সমান সমান 3 ফিট। এখন আমাকে বলছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কিউবিক ইয়ার্ড অফ মালস দ্যাট 100 অফ দিস কন্টেনার ক্যান হোল্ড। 100 কন্টেনার মিলে কতগুলো নিতে পারে? একটা নিতে পারে 3টা, এরকম 100টা নিতে পারে 300টা, রাইট? কথা কি হ্যাঁ, বুঝতেছি? 300টা। এখন এটা আমি পাইছি কিসে? আমি পাইছি হচ্ছে কিউবিক ফিটে, বাট আমাকে বলতেছে ইয়ার্ডে। তাহলে ইয়ার্ডে হইতে গেলে কত দিয়ে ভাগ দিব? 27 27 দিয়ে। 27 দিয়ে, কারণ হচ্ছে 1 ইয়ার্ড সমান 3 ফিট, আমাকে কিউবিক মানে 3 বার, তাহলে 3 বার নিচে কোন দিয়ে ভাগ দিতে হবে, মানে কিউবিকটা বের করতে হলে তাহলে আমাকে ম্যাক্সিমাম কতগুলো নিতে পারবো, অর্থাৎ 300-কে 9 দিয়ে 27 দিয়ে ভাগ করলে কতগুলো ম্যাক্সিমাম। সো এটা কি 13 থেকে ছোট না বড়? ছোট ছোট ছোট, তাহলে ছোট। 13 আনসার বি। বুঝতে পারছি সবাই? কাইন্ডলি আরেকবার জি বলবেন ভাইয়া। কনভার্সনটা। আচ্ছা, কোন ভাষা আর কে বলবেন যে কি বুঝাতে চাইছে? জাস্ট কি বুঝাতে চাইছে ভাইয়া পুরো বলেন কে একজন। কথা বলেন, মানে নিজে আর একটু ক্লিয়ার হবেন আর কি। আপনার প্রবলেম হলে তো আমি বলবোই। হ্যালো, কি
কেউ বলবেন না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কোশ্চেনে বলছে একটা সার্টেন কন্টেনার, একটা কন্টেনার ম্যাক্সিমাম 3 কিউবিক ফিট মালচ নিতে পারে। ধরেন আপনার কাছে একটা ব্যাগ আছে, সে 3টা নিতে পারে। বলছে 100টা যদি কন্টেনার নেই এরকম, তাহলে ম্যাক্সিমাম কয়টা নিতে পারবে? তাহলে একটা যদি 3টা নিতে পারে, তাহলে 100টা করে নিতে পারবে 300টা। 300টা কিউবিক ফিটে পাইছি আনসার। এখন আমাকে বের করতে বলছে 100টা ম্যাক্সিমাম কিউবিক ইয়ার্ডে। তাহলে 1 ইয়ার্ড সমান 3 ফিট, তাহলে ইয়ার্ডের ভাগ করতে গেলে 1 ইয়ার্ড 3 ফিট, তাহলে আমি পাইছি কিউবিক ফিটে। তাহলে ইয়ার্ডে লিখি 1 ইয়ার্ড সমান 3 ফিট সমান 1 ইয়ার্ড, 1 ইয়ার্ড সমান 1/3। অর্থাৎ জিনিসটা ভাগ করতে হবে। তাহলে কত ভাগ করতে হবে? এটা তো জাস্ট 1 ইয়ার্ডে আছে, ইয়ার্ডে আর ফিটে। আমাকে বলছে কিউবিক ফিট, তাহলে কিউবিক মানে কি 3, যদি স্কোয়ার ফিটে তো 3 স্কোয়ার দিয়ে ভাগ দিতাম, কিউবিক হওয়ার কারণে 3 দিয়ে কিউব দিয়ে ভাগ দিছি। বুঝা গেছে? Yes. এখানে আসছে সলিউশন এ কন্টেইন x% অ্যালকোহল বাই ভলিউম। তাহলে একটা সলিউশন এ তে x% অফ অ্যালকোহল আছে, সলিউশন বি তে আছে y% অফ অ্যালকোহল। ইফ 3 লিটার অফ সলিউশন এ ওয়ার মিক্সড উইথ 5 লিটার অফ সলিউশন বি, তাহলে 3 লিটার সলিউশন এ আর 5 লিটার সলিউশন বির সাথে মিক্স হওয়ার পরে সলিউশন সি তে হচ্ছে 8 লিটার হয়েছে। এখন বলছে what percent of the volume solution C is alcohol। তাহলে সলিউশন সি এ টোটাল কত পার্সেন্ট এই জিনিসটা চাইছে। তাহলে what percent of the volume of solution C is alcohol, তাহলে এই পার্সেন্টেজের মধ্যে উপরে কে বলবে আর নিচে কি বসবে বলেন? হ্যাঁ, উপরে বসবে 3x প্লাস 5y আর নিচে বসবে 8। 3x প্লাস 5y, নিচে বসবে 8। কিভাবে ব্যাখ্যা দেন? এখানে তো বলাই আছে যে 3x এর জন্য আমরা নিচ্ছি আর b এর জন্য হচ্ছে 5y, আর হচ্ছে 8 লিটারের জন্য নিচে 8। টোটালটা হবে 8 লিটার। টোটাল 8 লিটার, রাইট। সো আমাকে বলছে what percent of the volume of solution C is alcohol, তাহলে C সাপেক্ষে বের করতে বলছে। এইটুকু হচ্ছে অ্যালকোহল আর সাপেক্ষকে টোটাল C এর, তাহলে C এরটা নিচে বসছে আর উপরেরটা বসছে। কথা বুঝছি সবাই? এখন বলতে পারেন ভাই পার্সেন্টেজ গেল কই? এই পার্সেন্টেজ জিনিসটা, এটা নিচে 100, এটাও নিচে 100, আর টোটালে 100 বের করতে গেলে তখন আলটিমেটলি এই 100টা আর 100টা যদি কমন নিয়ে কাটাকাটি করে চলে যাবে, সো আলটিমেটলি এটাই থাকবে 3x প্লাস 5y ডিভাইড বাই 8। ঠিক আছে সবাই, বুঝছি? জি ভাই। এটা আমরা পারি সবাই? হ্যাঁ হ্যাঁ ভাই। আনসার কি? ডি ভাইয়া। ডি। আচ্ছা, ওকে। সো এইখানে আমরা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্টে আমরা ম্যাথটা স্কিপ করছি হয়তো বা। সো আমরা এটার একটা সূত্র জানবো। সূত্রটা কি বলেন তো? I is equal to সো এখানে হচ্ছে I হচ্ছে ইন্টারেস্ট, P হচ্ছে প্রিন্সিপাল, N হচ্ছে নাম্বার আর R হচ্ছে রেট। সো এখানে এটা হচ্ছে সিম্পল অ্যানুয়াল ইন্টারেস্টের ক্ষেত্রে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা, নর্মাল জিনিস। সো এখানে আমার দেখা যাচ্ছে এত আর্ন, এত টোটালটা, এত ইন্টারেস্ট রেটে আর এর ভ্যালু, এইটা হচ্ছে ইয়ারের ভ্যালু, টাইমটা, আমাকে ইন্টারেস্ট বের করতে বলছে। তাহলে কোনটা বেশি এভাবে বের করলে, সূত্র ইউজ করলে? জাস্ট আর বের, এখানে হচ্ছে সিম্পল অ্যানুয়াল রেট ইফ এত এত দেওয়া আছে, তাহলে রেটটা বের করবেন। সো রেট যদি বের করে ফেলি, বাকি 2-3টা ভ্যালু দেওয়াই আছে, তাহলে কোনটা বড় আসে? ভাইয়া এ বড়। এ বড়। সো সিম্পল অ্যানুয়াল রেট ইন্টারেস্টের ক্ষেত্রে সূত্রটা ভালো করে লিখে রাখবেন। ওকে, এটা হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে। সো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা শিখব। প্রথম হচ্ছে বলছে Paul's family put $M in a new saving account on May 2, 1990। পল ফ্যামিলি হচ্ছে $M ইনভেস্ট করছে মে 2-তে, মে 2, 1990-এ। দেন সে পরবর্তীতে 1991 সালেও সেম $M হচ্ছে আবার ইনভেস্ট করছে, এগেইন 1992 সালেও। বারবার সে হচ্ছে কি এম দিছে, যেখানে হচ্ছে 4% করে কম্পাউন্ড অ্যানুয়ালি করে পাইতেছে এবং নো আদার অন্য কোনো চেঞ্জেস হয় না। তাহলে তার আসলে কত লাস্টে কত টাকা পাইছে, জিনিসটা হচ্ছে এরকম। এখন নর্মালি আমরা অ্যানুয়াল ইন্টারেস্টের সূত্রটা এরকম হয়, যদি সে ধরেন হচ্ছে 1990 সালে সে হচ্ছে এম টাকা ঢালার পরে 4 বছর পরে বা 3 বছর পরে তাও এই কম্পাউন্ড ইন্টারেস্টে কত টাকা পাইলো, যেখানে 4% করে ইন্টারেস্ট হয়,
তখন নর্মালি সূত্রটা হয় এই কারণে এম মেইন টাকা, তার মধ্যে বারে হচ্ছে 1.04, যে 4%, উপরে পাওয়ার হিসাবে চলে যায় ইয়ারটা। এটা হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে নর্মালি 10 বছর হলে উপরে 10, 20 বছর হলে উপরে 20, এটা হচ্ছে 4%-এর জন্য, 10% হলে 1.10, মূল অ্যামাউন্টের সাথে এটার পাওয়ার টু দি পাওয়ার গুণ করলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট ভ্যালুটা পেয়ে যায়। তবে যদি জিনিসটা এরকম হয় যে প্রত্যেকবার সে মানে এম টাকার হচ্ছে একটা ইন্টারেস্ট পাইলো, আবার সে এম টাকা ডাললো, আর আবার এই দুইটা মিলে ইন্টারেস্ট পাইলো, আবার এম ডাললো, তখন হয় কি প্রত্যেকবার জিনিসগুলো রেশিও আকারে গুণ হয়। যেমন প্রথমবার সে এইটুকু ইন্টারেস্ট পাইলো, পরবর্তীতে পরের ধাপে আসার পরে সে আবার ইন্টারেস্ট পাইলো, এইটুকু টোটাল হইলো, পরে আবার যখন 3 নম্বর ধাপে আসলো তখন এইটুকু অ্যান্সার হলো। তাহলে আলটিমেটলি পুরোটা টোটাল যোগ করতে হয়, কারণ 3বারে সে আবার নতুনভাবে করে করে এমটাকে ডালতেছে। যদি কোশ্চেনটাতে এই বারবারে এম না হইতো তাহলে আনসার হইতো জাস্ট এইটুকু, কিন্তু এখন হচ্ছে যেহেতু প্রত্যেকবার সে m% অফ ঢালতেছে, এই জন্য প্রত্যেকটা প্রথমবারে নর্মাল পাইছে, তারপরে যোগ করে আবার স্কোয়ার ভ্যালুটা পাইছে, দ্বিতীয় বছরে তৃতীয় বছরে আবার কিউব ভ্যালুটা পাইছে। কথা বুঝছি কেন এইভাবে হয়েছে? ক্লিয়ার? জি ভাই। সো পরীক্ষা হলে ম্যাক্সিমাম সময় এটা আসবে 4 বছরের জন্য সরাসরি কথা, তখন মনে রাখবেন জাস্ট এই পার্টটা হবে আনসার 3 বছরের জন্য। এখানে প্রত্যেকবার সেম অ্যামাউন্ট অফ সে ইনভেস্ট করার কারণে এটা আসছে। ওকে, এটা কি হবে আনসার? ডি। ওকে, সো বলছে ইচ অফ দ্য অফিসেস অন দ্য সেকেন্ড ফ্লোর ইন এ সার্টেন বিল্ডিং হ্যাজ এ ফ্লোর এরিয়া এইদার 250 অর 300 স্কোয়ার ফিট। হয় এই আপনার যে ফ্লোরটা আছে সেটা হয়তো বা 250 স্কোয়ার ফিটের হবে অথবা 300 স্কোয়ার ফিটের হবে। দ্য টোটাল স্পেস হচ্ছে টোটাল 5750টা। তাহলে হয় 250, ধরলাম 250-এর বিল্ডিং হচ্ছে এক্স, তাহলে 250টা এক্স বিল্ডিং, নাম্বার অফ 250 নাম্বার এন্ড এক্স নাম্বার অফ, তাহলে টোটাল এতটা। 300টা আছে ধরেন ওয়াই নাম্বার অফ, এই টোটাল যোগ করলে আলটিমেটলি এরিয়া হচ্ছে 5750। এটা হচ্ছে ইকুয়েশনটা, যে হয় 250-এর এতটা ইন্টু প্লাস 300-এর আছে এতটা ইকুয়াল টু এত এরিয়া। কারণ আমরা তো জানি না স্পেসিফিক 250-এর কয়টা বা 300-এর কয়টা। এখন কোশ্চেন বলছে দ্য নাম্বার অফ দিস অফিসেস, টোটাল 250-এর কতগুলা ফ্লোর আছে আর এখানে 300-এর কতগুলা ফ্লোর আছে। এই পাশে বের করতে বলছে ওয়াই, এই পাশে বের করতে বলছে এক্স। আচ্ছা, কোনো সময় যদি এইভাবে ইকুয়েশন থাকে, এই ইকুয়েশন থেকে আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালু কি ফিক্স বের করতে পারি? দুইটা ভেরিয়েবল যদি আননোন থাকে। ভাইয়া এখানে তো অর বলছে না, তাহলে 300টাও কেন কনসিডার করতেছে? অর বলছে, ওর বলতে বুঝেন হয় 300 আছে অথবা 250-এর আছে, টোটাল এরিয়া মিলে এতটা। তো আমি কয়টা আছে তো তা তো জানি না। 250-এ আছে ধরলাম আমার সবগুলো 250, তখন ওয়াই এর ভ্যালু 0, তখন পাবো কি এক্স ইজ ইকুয়াল টু ওই যে 550 ডিভাইড বাই 250 দিয়ে ভাগ দিব, তাহলে এটা সর্বোচ্চ হইতে পারে। হয় 250টা, আপনার শুনেন আপনার কাছে টোটাল আপনার বাড়ির স্কোয়ার ফিট হচ্ছে 5750, এর মধ্যে ভিতরে রুম ধরেন হচ্ছে 250 স্কোয়ার ফিটের রুম আছে, 300 ফিটের রুম আছে। এখন টোটাল মিলে এরিয়াটা জানেন যে পুরো এরিয়াটা এত, এখন কয়টা আছে বলছে ইন্ডিভিজুয়ালি কয়টা কার আছে এটা বের করতে বলছে কোশ্চেনে। তো এইভাবে দুইটাই যদি ভেরিয়েবল আমি না জানি তখন আমি কি স্পেসিফিক বের করতে পারি? আমার তো এখানে ফ্ল্যাকশিট করবে, এখানে এক্সের সর্বোচ্চ ভ্যালু পাবো। এই যে এক্সের যদি আমি ওয়াই এর ভ্যালু যদি 0 বসাই তখন এক্সের এটা ভাগ দিলে সর্বোচ্চ ভ্যালু পাবো। আবার ওয়াই এর ভ্যালু সর্বোচ্চ পাইতে গেলে কি এক্সের ভ্যালু 0, তখন 5750 ডিভাইডেড বাই 300। এইটা এর ভিতরে যে কোনো ডেটাই তো হইতে পারে না এক্স আর ওয়াই এর ভ্যালু। মানে ভাইয়া ধরলাম হচ্ছে 300 ফিটের 300 স্কয়ার ফিটে আছে দুইটা বিল্ডিং, 250 আছে 5টা, এরকম হইতে পারে না? আবার ধরেন 250 আছে 2টা, 300 আছে 5টা, এরকম আর কি। ফিক্স আপনি জানেন, লজিক্যাল চিন্তা করেন। যখন দুইটা ভেরিয়েবল নিয়ে আপনার ইকুয়েশন দাঁড়ায় তখন কি আমি নির্দিষ্ট ভেরিয়েবলের ভ্যালু বের করতে পারি? না। কোনো ভেরিয়েবল না জানলে সবাই কথা বলেন বাকিরা। বুঝছি? জি ভাই। জি ভাইয়া। এখানে বলছে বটলস অফ জিপকোলা, নাম্বার অফ ওনস পার বটল আর প্রাইস পার বটল। ধরেন একটা পার বটলে এখানে ধরেন 12টা ওনস থাকে, যেখানে পার বটলের প্রাইস পড়ে এত টাকা, 16টা কিনলে প্রাইস পড়ে এত টাকা। আর একসাথে একটা পার বটলে 32টা থাকে, যেখানে প্রাইস পড়ে এত টাকা, 36টা থাকে প্রাইস পড়ে এত টাকা। বলছে জিপকোলা ইজ সোল্ড ইন বটল ইন 4 ডিফারেন্ট সাইজ এট দ্য প্রাইস শোন ইন দ্য টেবিল।
হোয়াট ইজ দ্য মিনিমাম না অ্যামাউন্ট দ্যাট ওয়ান কোড স্পেন্ড, মিনিমাম টাকা ঢালবে একজন যেখানে সে অ্যাটলিস্ট মিনিমাম 65টা ওনস জিপ কলা কিনতে পারবে। মিনিমাম টাকা দিয়ে মিনিমাম 65টা বা তার বেশি হইতে পারে, সমস্যা নাই। এখন মিনিমাম টাকা ইউজ করতে হবে। এখন দেখেন 36টা কিনতে লাগতেছে 1.20, 32টা কিনতে লাগতেছে 1.10, দুইটা মিলে টোটাল হচ্ছে 68টা হয়ে যেতেছে, অর্থাৎ 65-এর উপরে দেখা যাচ্ছে যোগ করলে 2.30। তো আমরা এইটুকু পাইছি যে মিনিমাম 2.20 দিয়ে 65-এর উপরে পাইতে পারতেছি। দেখেন আমার আনসার কিন্তু 2.30 একটা আছে, এর নিচেরটা হবে না, আমি 100% শিওর, এর নিচের কোনোটাই না। আমি দেখতে হবে 2.20 আর হওয়া সম্ভব কিনা। সো 2.20 আমি যেভাবেই নেই না কেন এখান থেকে কি হওয়া সম্ভব? না ভাইয়া, এখানে 1.20 আছে, আর একটা 1 লাগবে, অন্তত নাই। সো আলটিমেটলি আমি এখান থেকে কখনো এই আনসারে যাইতেই পারবো না। সো আমার 65 হইতে গেলে মিনিমাম এই দুইটা যোগ করলে, অন্যভাবে যদি যোগ করেন 36-এর সাথে 16 যোগ করলেন, এরপর আবার 12 যোগ করতে হবে। সো আলটিমেটলি বেশি টাকাই লাগতেছে। সো আমি 65-এর উপরে মিনিমাম এই 2.30 দিয়েই আমি ইজিলি কেনাকাটা করতে পারতেছি 68টা, অর্থাৎ 65-এর উপরে। বুঝছি? জি ভাই। জি ভাই। জি ভাই। বলছে দ্য সাম অফ 10 ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার, 10টা ডিফারেন্ট পজিটিভ ইন্টিজারের যোগফল দেওয়া আছে 101। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম একটা ভ্যালু, গ্রেটেস্টটা কোনটা হবে সেটা বের করতে বলে। এখন পরীক্ষার হলে ডিফারেন্স হলে কি হতে পারে? হইতে পারে জাস্ট এটা বলে দ্য পজিটিভ ইন্টিজার এটা, দ্য সাম অফ 10 পজিটিভ ইন্টিজার এটা, এটা ডিফারেন্ট ওয়াটা লেখলো না, এই দুইটা ডিফারেন্স হতে পারে এই ম্যাথে। সো আপনাদের দুইটার জিনিসটা কি, যেহেতু 10টা ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। তাহলে মিনিমাম একটা 1, দেন পরেরটা শুরু হবে কত? 2, যেহেতু ডিফারেন্ট বলছে, তারপরে 3 4 5 6 7 8 9, 10টা বলছে। তো 10টা ভ্যালু বলছে, তাহলে আরেকটা ভ্যালু আমি জানি না, তাহলে একটা ভ্যালুকে ম্যাক্সিমাম বের করতে গেলে বাকিগুলো মিনিমাম নিতে হয়। মিনিমাম নিয়েছি, দেন এটার যোগফল সমান 101 দিয়েছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত? x এর ভ্যালু চাইছে। আর 1 থেকে 9 পর্যন্ত যোগফল, ক্রমানুগতিক যোগফলের সূত্র কি? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 9 ইনটু 10 ডিভাইডেড বাই 2, অর্থাৎ হচ্ছে 45। তাহলে এই পাশে হচ্ছে 45 প্লাস x ইজ ইকুয়াল টু 101, x ইজ ইকুয়াল টু 56। সবাই কি বুঝছি? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, যদি এই ডিফারেন্ট ওয়াটা না থাকতো তাহলে কি হতো আনসার? তাহলে ভাইয়া সবগুলো 1 হইতো। সবগুলো 1 1 হলে তখন জাস্ট হচ্ছে 101 থেকে 9 বিয়োগ করে দিতাম, রাইট? জি ভাই। না, যদি পজিটিভ হবে তাহলে কি হতো? কি ভাই যে টু নিতে পজিটিভ হইতে পারে তাহলে কি স্পেসিফিক হয়ে গেছে। যদি পজিটিভ না তাহলে কি ডি হইতো উত্তর? আপনি চিন্তা করেন, ধরেন পজিটিভ না বলে আপনাকে বলছে যোগফল এটা করতে, এটা কখনো কি আপনি এস্টিমেট করে এই টাইপের মেথে বের করতে পারবেন? তখন ম্যাক্সিমাম রেটা তখন কি আপনি বের করতে পারবেন? তখন ম্যাক্সিমাম এইভাবে বের করা যায়, আপনি সবগুলা নেগেটিভ ভ্যালু নিলেন, একটা পজিটিভ নরমাল একটা বসাই দিয়ে বলেন ম্যাক্সিমাম ওইটা, তখন ভেরি করবে, রেশিও ভেরি করবে। তবে অবশ্যই এইরকম ইললজিক্যাল কোশ্চেন ইটিএস করবে না, কোনো একটা ক্লু দিবে যেখানে আপনি কনক্লুশনে পৌঁছাইতে পারবেন। কথা বুঝছেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ভাইয়া, এখানে এখানে 10 পজিটিভ ইন্টিজার্স যেটা আগেরটা, হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট 10 পজিটিভ মানে ডিফারেন্ট বাদ দিয়ে পজিটিভ হলে, মানে আমি বলতে চাচ্ছি 10x হয়তো, মানে এক এক করে 10টাই 10x না, 10 পজিটিভ ইন্টিজার বললো, ডিফারেন্ট না। তাহলে হ্যাঁ। আপনার যেহেতু একটা ম্যাক্সিমাম আনসার বের করতে হবে, ম্যাক্সিমাম সব বাকিগুলো মিনিমাম নিতে হবে। মিনিমাম পজিটিভ ভ্যালুটা না, কত? ও আচ্ছা, মিনিমাম জাস্ট পজিটিভ খালি ইন্টিজারটা পজিটিভ কত? ইন্টিজার যেটা ডিফারেন্ট না। হ্যাঁ, যদি ডিফারেন্ট না উল্লেখ হতো তাহলে আমার ও ম্যাক্সিমাম হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি দুইটা ডিফারেন্স এখন। আচ্ছা ঠিক আছে। এখানে বলছে লিস্ট কনসিস্ট 10 পজিটিভ ইন্টিজার, এখানে 10টা ইন্টিজার, দ্য সাম অফ 10 ইন্টিজার, সেম জিনিস বলছে, এইটুকু একটু অ্যাড করছে, সেটা বলছে ইফ নো ইন্টিজার অ্যাপিয়ার্স মোর দেন টুয়াইস, 2 এর বেশি হইতে পারবে না, তাহলে হচ্ছে গ্রেটেস্ট কত? তাহলে 2 এর বেশি যদি না হয় 10টা কি হইতে পারে? 1 1 2 2 3 3, তাহলে কয়টা হলো? 6টা, 4 4 কত? 8টা হইলো। তাহলে আরেকটা হবে 9টা, হচ্ছে 5, পরেরটা হচ্ছে আবার x, এটা হচ্ছে 100। বুঝছি এবার? জি ভাই। ওকে। আমার একটাকে ম্যাক্সিমাম রাখতে হবে, এই জন্য বাকিগুলোকে যত সম্ভব মিনিমাম নিয়েছি।
এটাকে দুইবার করে নিতে পারবো, এর বেশি নিতে পারবো না, এই জন্য আমি দুইবার করেই নিছি। যদি দুইবার করে না নিতাম 1 2 3 এইভাবে নিতাম তাহলে বেড়ে যেত, কিন্তু আমার দরকার ম্যাক্সিমামটা, এই জন্য বাকিগুলোকে আমার যথাসম্ভব মিনিমাম নিছি। বুঝছে এবার? জি ভাই। তাহলে x এর ভ্যালু কত আসে এখানে? যোগ করেন, করে কত আসে? 76 76। ওকে, দেন কোশ্চেন আসছে এটা, বলছে x হচ্ছে ইন্টিজার, তাহলে x ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে কি কি মানে এখানে বলছে 22% অফ x, এখানে বলছে 2/9 অফ x, আনসার কি হবে? ডি হবে। ডি হবে বিকজ অফ ইন্টিজার ইটসেলফ পজিটিভ, ইটসেলফ নেগেটিভ। সো পজিটিভ হলে ইয়েটা এই ভগ্নাংশ ছাড়া ডেটাটা বড় হয়ে যাবে, নেগেটিভ হলে ভগ্নাংশ ছাড়া ডেটাটা বড় হয়ে যাবে। সো আলটিমেটলি আমি এখানে স্পেসিফিক x কে চিনি না, এই জন্য আনসার ডি। দেন এখানে বলছে x হচ্ছে হাফ অফ y, এক পাশে x পাশে y, x কে y কে কিছু জানি না না ভাই কেউ না জানি ভাই। না এখানে, ইন্টিজার ফ্লোট দশমিক কিচ্ছু জানি না এখানে। সো দুইজন ব্যাপারে আমি আননোন জানিস, তারা পজিটিভ হইতে পারে, নেগেটিভ ডেটা দিয়ে আমি কম্পারিজন করতে পারি চাইলে। সো এখানে যেহেতু তাদের চিনি না, আনসার হচ্ছে আমার ডি। কখন কোন রেশিওতে কখন সরাসরি ডি বসাইতে হবে এটা জানলেই পাজেল ম্যাথ বা কঠিন ম্যাথের সময় বাড়াইতে পারবেন, কারণ আমি এটা দেখলেই জানি আনসার ডি হবে। এই কনফার্মটা আপনার ব্রেনের মধ্যে চলে আসতে হবে, তখন আপনি এইরকম ম্যাথ কিন্তু পাবেন, দুইটার মতো ম্যাথ পাবেন এরকম একদম দেখলে আনসার করতে পারবেন। ওই কনফিডেন্ট না থাকলে এগুলাতেও সময় খাবেন, এবং এই সময়টাকে কিল করবে আপনার একটা মানে ভ্যালুয়েবল মানে ডিফিকাল্ট লেভেল 5 এর একটা ম্যাথকে আপনি নষ্ট করে আসবেন। বুঝছি এবার? কনফিডেন্ট কোথায় বুস্ট আপ করতে হবে, এগুলাতে বুস্ট আপ করে আনতে হবে। দেন এখানে বলছে ইফ দ্য প্রোডাক্ট অফ 7 কনজিকিউটিভ ইন্টিজার, প্রোডাক্ট মানে কি? গুণফল। 7টা কনজিকিউটিভ ইন্টিজারের গুণফল ইকুয়াল তার মিডিয়ানের সমান হতে হবে। তাহলে বলছে লিস্ট ভ্যালুটা কত হবে? 7টার গুণফল মিডিয়ানের সমান তখনই হবে যখন ভ্যালুগুলা মিডিয়ান ভ্যালুটা কখন কত? 0 Zero. কারণ Zero. গুণফল যদি আপনি পজিটিভ শুধু পজিটিভ নিতেন তাহলে কখনোই গুণফল মিড ভ্যালুর সমান হবে না। সো মিড ভ্যালু যদি 0 রাখেন, পজিটিভ 2-3টা ডেটা নেন, নেগেটিভ 3টা নেন, তখনই হচ্ছে সবগুলা গুণফল তখনই মানে 0 হবে যখন মানে মিড ভ্যালুটা 0 হবে, তাহলে হচ্ছে তার আপনার হচ্ছে কনজিকিউটিভের মিডিয়ানের সমান হবে। দেখেন এই পাশে 3, এই পাশে 3টা গেল, মাঝখানে 0, এটা হচ্ছে মিড ভ্যালু আর গুণফলও 0, তাহলে আলটিমেটলি এটা। সো এটা লার্নিং আপনার যে কনজিকিউটিভের মিডিয়ানটা এবং হচ্ছে তার গুণফলটা তখনই 0 হবে যখন মিড ভ্যালুটা 0 হবে, আদারওয়াইজ এটা কখনো পসিবল না। সো সেই ক্ষেত্রে লিস্ট ভ্যালুটা হচ্ছে -3 আর গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে +3। কথা বুঝছি? জি ভাই বলছে এ সেট অফ কে কনজিকিউটিভ ইন্টিজার, এক কে সংখ্যক কনজিকিউটিভ ইন্টিজার মানে পরপর কে সংখ্যক আছে ইনক্লুডিং 2 সহ, তাহলে 2 সহ কে সংখ্যক যদি থাকে তাহলে আমি ধরলাম হচ্ছে 2 একটা ডেটা। এখন সাম অফ দ্য ইন্টিজার সবগুলোকে যোগ করার পরে -11 হতে হবে, তার মানে বাকি সংখ্যাগুলো অবশ্যই নেগেটিভের দিকে গেছে, রাইট? তাহলে কে এর ভ্যালু কতগুলো, কে কয়টা ভ্যালু নিয়েছিলাম, কয়টা ইন্টিজার নিয়েছিলাম এটা বলছে। তাহলে আমি যদি নেগেটিভ টোটাল যোগফলটা 11 নিতে হয় তাহলে আমি নেগেটিভের দিকে বাড়াইতে হবে। তো 1, তারপরে 0, তারপরে -1, তারপরে -2। সো এইভাবে বাড়ায় বাড়ায় -11 যেতে হবে। তো আলটিমেটলি -2 পর্যন্ত নেওয়ার পর দেখতেছি আবার সবগুলো যোগ বিয়োগ করলে 0 হয়ে যেতেছে, তাহলে -3, -4 অর্থাৎ -7 হলো +-5, 7 আর 5 12 হয়ে গেল। বাট আমার দরকার হচ্ছে 11, তার মানে কি আবার এদিকে ব্যালেন্স করার জন্য এদিকে 3 আসলো। এবার 3 যদি আসে এদিকে 3, এদিকে -3 পর্যন্ত আবার 0 হয়ে গেল, তাহলে এই পাশে আসলো -5 আর -4 -9 হলো, আমার দরকার -11, তাহলে এদিকে -e বাড়াইতে হবে, তাহলে -6 বাড়াইলাম, তো আলটিমেটলি এবার হয়ে গেল -15, আমার দরকার 11, তাহলে জাস্ট পজিটিভ আমি 4 যদি অ্যাড করে দিই তখন দেখা যাচ্ছে এই টোটাল যোগফলটা কাটাকাটি করলে -11 আসতেছে। এবার তাহলে আমি কে কটা লাগছিল, কয়টা ইন্টিজার লাগছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে কে লাগছে টোটাল 11টা, আর এই পাশে আসে 10 এর সাথে কম্পারিজন করতে বলছে। সো আনসারে বুঝছি? জি ভাই। দেন এখানে বলছে আফটার হার গ্রাজুয়েশন ই অ্যাটেন্ডেড হার ক্লাস রিইউনিয়ন ওয়ান্স এভরি ইয়ার, দ্য ফার্স্ট রিইউনিয়ন শি অ্যাটেন্ড, প্রথম ফার্স্ট হচ্ছে এফ, লাস্ট হচ্ছে এল,
টোটাল কতগুলো ছিল, টোটালের সূত্র কি জানি আমরা, টোটাল এর মধ্যে কতজন ছিল, কতটা ইউনিয়ন হয়েছিল, লাস্ট মাইনাস মাইনাস ফার্স্ট প্লাস 1 1। সো এখানে আছে লাস্ট মাইনাস ফার্স্ট, এখানে লাস্ট মাইনাস প্লাস 1, তাহলে এটা আনসার বলো। সেগুলো একটা ফর্মুলাকে জাস্ট এরা কিভাবে আসছে পরীক্ষায় দেখেন, বুঝছি। জি ভাই। ওকে দেন এটা এখানে বলছে ইন এ লিস্ট অফ 350 ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার, 350 ডিফারেন্ট ইন্টিজার আছে যেখানে 70% অফ দ্য ইন্টিজার আর লেস দেন 500, তাহলে দ্য লিস্ট ইন্টিজার হচ্ছে x, এর মধ্যে লিস্ট ইন্টিজারটা হচ্ছে x। এখন বলছে দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ x, x এর সর্বোচ্চ ভ্যালু কত হইতে পারে, পসিবল ভ্যালু কয়টা হইতে পারে, কত হইতে পারে, যারা বাসায় ট্রাই করছেন জাস্ট আনসার বলেন। এইটা বাকিগুলো পারতেন, এটা পারছেন কজন আমি এটা জানতে চাইতেছি। একজনও নাই? আচ্ছা একটা তো বলেন কি আনসার বেরিয়েছিল আপনাদের। অদ্ভুত। ওকে 350 পজিটিভ ইন্টিজার যেখানে হচ্ছে প্রত্যেকটার 70% হচ্ছে লেস দেন 500, তাহলে 70% 350 70% কত, 245। তাহলে 350 70% পর্যন্ত আমরা বাড়লাম। এখন দ্য লিস্ট ইন্টিজার হচ্ছে x, এদের মধ্যে x হচ্ছে তার লিস্ট ইন্টিজার যদি সাজাই। এখন আমাকে বলছে যে গ্রেটেস্ট পসিবল ভ্যালু, এর মধ্যে গ্রেটেস্ট ভ্যালুটা কত হতে পারে, কতটা হইতে পারে। আচ্ছা এখন আমরা যদি গ্রেটেস্ট নিতে চাই, এখন দেখেন তো স্মলের নাম্বারটা যদি আমি নিতে চাই তাহলে হচ্ছে এইখান থেকে 500 থেকে মিনিমাম শুরু হয়েছে, মিনিমাম ব্যাক করব কত পর্যন্ত, 45 পর্যন্ত যদি আমি নিচের দিকে যাইতে থাকি তাহলে কত হতে পারে, বুঝেন নাই? ভাই আবার একটু বলেন তো। না ভাই বুঝি নাই। আপনাকে বলছে ইন এ লিস্ট অফ 350 ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার, এর মধ্যে 350টা ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার আছে। এখন বলছে 70% অফ দ্য ইন্টিজার আর লেস দেন 500, এর মধ্যে 70% ইন্টিজার হচ্ছে লেস দেন 500 থেকে ছোট, এরকম 70% আছে। এখন বলছে লিস্ট ইন্টিজার হচ্ছে x, x হচ্ছে লিস্ট ইন্টিজার মানে মিনিমাম ইন্টিজারগুলো। এখন আমাকে বলছে যে গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ x এর সর্বোচ্চ মানে পসিবল ভ্যালু হতে পারে কত, কয়টা। এখন আমার দেখেন আমার সর্বোচ্চ মানে 500 এর নিচে লেস দেন 500, তার মানে শুরু হয়েছে কত থেকে, 499 থেকে না ডেটাটা? জি ভাই। ডেটা যে 499 থেকে শুরু হয়, আমার এই 245 পর্যন্ত কয়টা ডেটা আছে, সর্বোচ্চ ডেটা x এর সর্বোচ্চ কয়টা ডেটা, এর ভিতরে কয়টা ডেটা বের করতে পারবো, এটা না? রাইট রাইট 255টা 255 সর্বোচ্চ x এর ডেটা এটাই তো হইতে পারবে, রাইট? বুঝছি। জি ভাই। দ্য লিস্ট ইন্টিজার এই যে x টা এটা কি ওই 70% এর মধ্যে x বলছে নাকি 30% এর x এটা না বলছে? 30 না, এটা হচ্ছে আপনার নরমালি দেখেন এই যে টোটাল হচ্ছে 245টা ডেটা আছে, এই 245টা ডেটার মধ্যে এই যে আমার এই ডেটাটা এর মধ্যে এই x এর ডেটাটা হচ্ছে লিস্ট ভ্যালু, এর মধ্যে x এর সর্বোচ্চ কয়টা হইতে পারে, তো x এর হচ্ছে আমার 70% এর মধ্যে কয়টা ডেটা হইতে পারতেছে, বাকি ডেটাটা আমার শুরু হয়েছে কত থেকে, 499 থেকে, এর মাঝে 245 এর এই যে গ্যাপের ভিতরে এই যে 70% এর ডেটার মধ্যে টোটাল কয়টা ডেটা আছে এটা জানতে চাইছে, বুঝছি। বুঝতে পারছি। তার মানে বাকি 30% নিয়ে হেডেক নাই। না এখানে তো এই খেলাটাই তো এই জায়গাটাই, রাইট? জি এইজন্যই তো এটা পারিনি। আচ্ছা লিস্ট কে কনসিস্ট 25 কনজিকিউটিভ ইন্টিজার। আচ্ছা তাহলে মিডিয়ান এন্ড রেঞ্জ অফ দ্য ইন্টিজার কে ইজ ইকুয়াল, তাহলে রেঞ্জ এবং মিডিয়ান সমান 25 কনজিকিউটিভ যদি ধরি। আচ্ছা ধরলাম প্রথম ইন্টিজারটা হচ্ছে x মানে আচ্ছা মিডিয়ানটাই ধরি, মিডিয়ানটা যদি x ধরি প্রথম তাহলে এই পাশে 13টা ডেটা আর এই পাশে 13টা ডেটা না, 12টা আচ্ছা হ্যাঁ 26 হয়ে গেছে, 12টা তাহলে 12টা যদি হয় তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে x + 12
আর এর মিনিমাম ভ্যালু হতে পারে x মাইনাস 12। এটা কি বুঝছি সবাই? জি জি ভাই আচ্ছা, সেখানে বলছে, আবার বলছে যে মিডিয়ানটা হচ্ছে রেঞ্জের সমান, তাহলে মিডিয়ান হচ্ছে x আর রেঞ্জ হচ্ছে কত? রেঞ্জ হচ্ছে এরিয়া বিয়োগ এটা না, সর্বোচ্চ মানে সর্বনিম্ন। জি তাহলে x প্লাস 12 মাইনাস x প্লাস 12 মাইনাস x, হ্যাঁ প্লাস 12, তাহলে x x কাটা আলটিমেটলি, আচ্ছা মিডিয়ানটা বের করতেছি আর কি। তাহলে আলটিমেটলি দুইটা যোগফল কত? 24। তাহলে মিডিয়ানটা পেয়েছি এবার কত? 24। এটা বুঝছি? 24 মিডিয়ান যদি ভাইয়া 24, আবার ম্যাক্সিমাম একবার ভ্যালু কত? বোঝান। এটা বুঝাবো। ম্যাক্সিমাম কত যারা বুঝছেন? 36 36। আর মিনিমাম 12 12। এখন বলছে গ্রেটেস্ট ইন্টিজার, গ্রেটেস্টটা কত? এই 36টা পেয়ে গেছে। এখন কে বলেন, ব্যাখ্যা দেন একজন আপুরে। এখন তো বুঝাইছি, কেউ একজন ব্যাখ্যা দেন, ক্লিয়ার করে নেন। আচ্ছা আপু, এখানে হচ্ছে আপনার বলছে যে কনজিকিউটিভ ইন্টিজার হচ্ছে 25, আর যার মিডিয়ান এন্ড রেঞ্জ অফ দ্য ইন্টিজারস আর কে, আর এটা ইকুয়াল। এখন যদি এখানে বলছে যে গ্রেটেস্ট ইন্টিজার কে এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুটা কত হবে, মিডিয়ান যদি আমি ধরি যে 25টা ইন্টিজার মধ্যে মাঝখানের ভ্যালুটা যদি ধরি, তাহলে দুই পাশে আমার কতটা ভ্যালু থাকে? এই পাশে 12, বাম পাশে 12, ডান পাশে 12, 12 12 24, মাঝখানেরটা হচ্ছে ফিক্সড। আপনার বলছে মাঝখানে ফিক্সড। এখন যেহেতু এটা কনজিকিউটিভ ইন্টিজার, তাহলে আপনার সর্বোচ্চ ভ্যালু হবে x থেকে 12টা যোগ, আর মিনিমাম ভ্যালু হবে x মাঝখানে থাকবে, তার মানে x মাইনাস 12। এখন তাহলে রেঞ্জটা পাওয়া গেল কত? আমি যদি মিডিয়ান যোগ করি যে মাঝখানে ভ্যালুটা কত হবে, তাহলে মাঝখানে ভ্যালুটার রেঞ্জ ইয়ে করতে গেলে আমাকে সর্বোচ্চ ভ্যালু থেকে মাইনাস মিনিমাম ভ্যালুটা বিয়োগ করতে হবে। তাহলে x প্লাস 12 মাইনাস x, যেহেতু x মাইনাস 12 আছে, মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 12 হয়ে যাবে, তখন এটা x x কাটাকাটি হয়ে যায়, মিডিয়ান ভ্যালুটা হচ্ছে 24। এখন x এর ভ্যালু আমি পেয়ে গেছি 24, 24 এর সাথে 12 যোগ করলে 36 ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু 24 মাইনাস 12, দ্যাট ইজ 12। আপু বুঝছি? জি মানে কনফিউশন এখন আছে কিনা, না থাকলে মানে আপনি বলেন যে এখানে x প্লাস 12, এখানে 24 এর সাথে 12ই কেন যোগ করছি ম্যাক্সিমাম ভ্যালু পাইতে গেলে? এটা তো ভাইয়া মিডিয়ানের না না, কত 12ই মিডিয়ামের সূত্রটা কি ভাইয়া? মিডিয়ান সূত্র না, মিডিয়ান হচ্ছে মিড ভ্যালু। ধরেন 25টা ডেটা আছে, একদিকে 12 এদিকে 12, 13 নম্বর ডেটাই তো মিড ভ্যালু নাকি? এটা প্রবলেম হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে এখন পর্যন্ত ক্লাস হয় নাই, আপনি তো এই হচ্ছে জন্য। মিডিয়ান বলতে আপনার মিড ভ্যালু, মানে ধরেন মিডিয়ান মানে হচ্ছে মধ্যম, মধ্যম মাঝামাঝি। আপনার কাছে 25 টাকা আছে, তো দুই ভাগ করতে গেলে কি দুই মাঝের ডেটা কত? মাঝের কি 12 12 করে দিলেন, একটা ডেটা ওর থেকে যায় না মাঝ বরাবর, এটা কত? 13 নম্বর ডেটা। কথা বুঝছি? 12 12 দিয়ে দিয়েছি, মাঝখানে থাকতেছে, এটাই মিডিয়ান। আর রেঞ্জ, মিডিয়ান রেঞ্জ হচ্ছে এগুলো হচ্ছে স্ট্যাটিকের জিনিসপত্র, ঠিক আছে? তো রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম ডেটা মাইনাস মিনিমাম ডেটা। সো ম্যাক্সিমাম হচ্ছে এটা, মাইনাস মিনিমাম এটা। আর 12ই কেন যোগ করছি? বিকজ অফ কনজিকিউটিভ, মানে পরপর ডেটা। এক্স এর পরে পরের 12টা যোগ করলে এটা এক্স প্লাস 12, এক্স এর পরের আগের 12টা মানে এক্স মাইনাস 12। এটা হচ্ছে মিনিমাম, এটা ম্যাক্সিমাম। আর রেঞ্জের সূত্র হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। আর মিডিয়ান হচ্ছে মিড ভ্যালুটা, অর্থাৎ এদিকে 12টা ডেটা, এদিকে 12টা ডেটা, এই 13 নম্বর ডেটাটা হচ্ছে মিড ভ্যালু। কথা বুঝছি? আর 13 নম্বর ডেটাটা বলছে রেঞ্জের সমান, এই জন্য আমি রেঞ্জ থেকে 13 নম্বর ডেটাটা বের করছি। 13 নম্বর ডেটাটা রেঞ্জের সমান, বুঝছি? হ্যাঁ বুঝতে পারছি। ভাই এখানে যদি কনজিকিউটিভ লেখা না থাকতো, কনজিকিউটিভ লেখা না থাকতো তখন এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারতাম না, তখন এইভাবে করতে দিতেও না, তখন আমরা কখনোই এইভাবে পারবো না। আচ্ছা, এটা কি আনসার? এ এ ভাইয়া এ হবে। বিভাজ্য সংখ্যা, ওকে। এটা কি আনসার? সি। সি পাশে যারা ট্রাই করছেন সি, কারণ এন এর ভ্যালু একটা পজিটিভ একটা নেগেটিভ ধরবেন, দেন আনসার করবেন সি। ওকে, এটা বলেন কয়টা অড ইন্টিজার আছে? এটা মোস্টলি এ ভাই ইকুয়াল ইকুয়াল, কারণ হচ্ছে এখানে 144 আর এখানে ধরুন রুট 12 মানে হচ্ছে রুট 3 মানে 9 হচ্ছে 3, তাহলে 3 প্লাস থেকে 100 ধরেন 43 পর্যন্ত কয়টা অড ইন্টিজার আছে এটা বের করবেন আর কি। মানে 3 প্লাস বলতে 5 থেকে শুরু করেন, তো 5 থেকে 143 পর্যন্ত কয়টা অড আছে বলেন? 143 minus 5 divided by 5 plus 1, কি বাই 2 sorry, divided by 2 plus 1, ডিভাইডেড 2 কত আসে? 70টাই আসে।
একটু আবার বুঝাইতে জিনিসটা। বলছে 112 ধরেন হচ্ছে √12 মানে কত, √3 প্লাস √3 মানে হচ্ছে 9, তাহলে √4 মানে হচ্ছে √16 মানে হচ্ছে 4, তার মানে 3 এর পরে মানে ধরেন আগে মানে 3 √12 মানে কি 3 পয়েন্ট সামথিং, রাইট? এটা না, তার মানে হচ্ছে শুরু হয়েছে কত এরপর থেকে, এর ভিতরে এক ধরেন 5 থেকে 144 এর ভিতরে, বা তা 5ও ধরলাম না, ধরেন 3 প্লাস থেকে 144 এর মধ্যে কয়টা অড সংখ্যা আছে? অড মানে কি 5, 7, 9, 11 এরকম আর কি, বুঝছি? তাহলে এটা কি ম্যানুয়ালি বের করব নাকি কোনো ম্যানুয়ালি বলতে কি ফর্মুলা? আপনি চাইলে ধরেন ম্যানুয়ালি বের করতে চাইতেছেন, করিন। ধরেন 143 পর্যন্ত, এক কত থেকে 5 থেকে, ঠিক আছে? আলট্রা ধরলাম আমি 1 থেকে বের করেন, তাহলে 1 থেকে 143 পর্যন্ত বা 143 পর্যন্ত, ধরেন 1 থেকে 100 পর্যন্ত কয়টা অর্ড আছে বলেন? আমরা ধরেন ম্যানুয়ালি করতেছি, 1 থেকে 100 কয়টা আছে অর্ড আছে, কয়টা বলেন? তো 50 50টা। এটা কথা বলেন না কেন, এটা 1 থেকে 100 পর্যন্ত কয়টা আছে? 50টা অড, 50টা ইভেন না? আবার 101 থেকে 140 পর্যন্ত কয়টা আছে কোন? 40টার মধ্যে কয়টা থাকে? 20টা। আবার হচ্ছে এই আবার এর উপরে আছে 143, 145, তার মানে কয়টা? এই 144 পর্যন্ত কয়টা আছে? 22টা, বুঝছি? 1 থেকে 144 পর্যন্ত 22, টোটাল হচ্ছে 72, এটা বুঝছি? বুঝছি ভাইয়া। এর মাঝে আমার তো ডেটা শুরু হয়েছে 5 থেকে, তার মানে 1 আর 3 বাদ, তাহলে 1 আর 3 যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কত? 70। বুঝছি? ম্যানুয়ালি করলে কেমনে হয়? জি ভাইয়া বুঝছি। টোটাল 1 থেকে 46 পর্যন্ত কয়টা অর্ড আছে এটাই বের করেন সরাসরি, দেন ওই প্রথম দুইটা বাদ দিয়ে দিবেন। এটাই লার্নিং, শিখা যে ইজিলি, যে এটা 3 প্লাস বলছে তার মানে 1 3 বাদ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। দেন বলছে প্রাইম নাম্বার বিটুইন এত থেকে এত কয়টা, তাহলে 5 থেকে 15 এর মধ্যে প্রাইম হচ্ছে 5, 7, 11, 13, 4টা। আর 16 থেকে 30 এর মধ্যে 17, 19, 23, 29, এখানেও 4টা, তো আলটিমেটলি সি। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। কি ভাইয়া? দেন এখানে বলছে লিস্ট পি কনসিস্ট অফ অল প্রাইম নাম্বার বিটুইন 30 থেকে 100। পি একটা প্রাইম নাম্বার যেখানে 30 থেকে 100, আর লিস্ট এস হচ্ছে যেখানে অল অড ইন্টিজার বিটুইন 30 থেকে 100, নট প্রাইম নাম্বার। তাহলে লিস্ট পি শুরু হয়েছে কত থেকে? প্রাইম নাম্বার যদি 30 থেকে 100 এর মধ্যে শুরু হয়েছে কত থেকে? 31 থেকে না? 31 থেকে। আর শেষ হয়েছে কত থেকে? 97। আর লিস্ট এস হচ্ছে যেটা 30 থেকে শুরু হয়েছে, অড নাম্বার বাট প্রাইম সংখ্যা না, তাহলে কত থেকে শুরু হয়েছে? 33 থেকে শেষ হয়েছে 99। এখন বলছে রেঞ্জ, তাহলে এটার বিয়োগফল আর এস এর বিয়োগফল কত? ইকুয়াল সি। বুঝছি সবাই? জি ভাই। দেন বলছে যে ইন্টিজার এম ইজ প্রোডাক্ট অফ 4 ডিফারেন্ট প্রাইম নাম্বার। একটা এম হচ্ছে 4টা ডিফারেন্ট প্রাইম নাম্বারের গুণফলের সমান। ইফ দ্য রেজাল্ট, এই এম কে যদি এম ইজ ডিভাইডেড বাই 35, যদি 35 দ্বারা ভাগ করি সেটা হবে মাল্টিপল অফ 3, ধরুন 3 এর মাল্টিপল। উইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য রেজাল্ট অফ এম ডিভাইডেড বাই 5, এম ডিভাইড বাই 5 দিলে সেটা রেজাল্ট কত আসবে, এবং অবশ্যই সংখ্যাটা 4 দিয়ে 4টা ডিফারেন্ট প্রাইম নাম্বার হতে হবে। তো আমরা এটাকে জাস্ট একটু কনভার্ট করতে পারি, যে আমাকে বের করছে এম দা 5 দিয়ে, তাহলে এটাকে 35কে লিখতে পারি 5 7 35, এটা হচ্ছে 3x এম ডিভাইড বাই 5, এটা হচ্ছে 7টা এই পাশে গেলে 21x। তার মানে যে সংখ্যাটা m বাই 35 দিয়ে ভাগ করি সেটা 3 এর মাল্টিপল, আর m বাই 5 দিয়ে যদি করি সেটা অবশ্যই 21 এর মাল্টিপল হতে হবে। 21 এর মাল্টিপল অপশনে কোনটা কোনটা আছে? 42 আর 84। এর মধ্যে কোনটা হচ্ছে 4টা প্রাইম নাম্বার আছে? যদি মানে ফ্যাক্টরাইজেশন করেন কোনটা 4টা আছে? অলরেডি একটা m 5 দিয়ে তো ভাগা আছে, বাকি 3টা কোনটাই পাবো? টোটাল 4টা 42 পাবো। কিভাবে? 42 কে যদি ভাঙেন দেখেন 21 দুগুণে 42, 21 কে 3 7 21, তাহলে একটা দুইটা তিনটা এই 5 তো অলরেডি আছে, টোটাল 4টা প্রাইম সংখ্যার গুণফল। বুঝছি? জি ভাই। জি ভাই। এটা আমরা অলরেডি গতদিন করছি। আনসার কি?
42 42 এটাকে ছোট আকারে ভাঙো, ভাঙে সবগুলা গুণফল করে দিব। আচ্ছা এটা সি 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 বি বি হবে সরি বি ভাইয়া বি সরি এটা বি বি বি। যারা পারি না এখনো তাদের কাজ হচ্ছে, আমরা প্রথম ক্লাস ঠিকভাবে করি না, তাদের কাজ হচ্ছে ঠিকভাবে আগের দুইটা ক্লাস একটু কষ্ট করে ফেলা। আবার এখানে বলছে হোয়াটস অফ দ্য ফলোইং ফ্যাক্টর, এটার ফ্যাক্টর কে? ফ্যাক্টর মানে হচ্ছে সংখ্যা দিয়ে ভাগ যায়, মানে ভাগ করা যায়, এরকম নিচে কোনটা কোনটা দিয়ে ভাগ করা যায়। সো আমরা ফ্যাক্টরাইজেশনকে একটু ভাঙবো, ছোট করব, তাহলেই আমাদের জিনিসটা টেয়ে যাবে। সো আমরা কাটাকাটি করতে গেলে আমরা 9 ফ্যাক্টরাল মানে হচ্ছে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু এরকম। সো এটাকে আমরা 6 ফ্যাক্টরাল রেখে দেই, নিচে আছে 6 ফ্যাক্টরাল ইন্টু 3 ফ্যাক্টরাল। 6 ফ্যাক্টরালকে 6 ফ্যাক্টরাল কাটা, 3 ফ্যাক্টরাল মানে হচ্ছে 6, লিখে দিলাম 6। 6কে যদি 3 দিয়ে কাটি 3 3 9, 3 দোকানে 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 4, তাহলে উপরে থাকতেছে 3 ইন্টু 4 ইন্টু 7, আলটিমেটলি এটা। সো এটাকে নিচের কোনগুলো দিয়ে ভাগ যায়? অবশ্যই 2 দিয়ে ভাগ করতে পারবো, অবশ্যই। এটা কি 2 দিয়ে 4 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 7 দিয়েও যাবে। এখন দেখি 6 দিয়ে যায় কিনা, দেখেন 6 দিয়ে যদি যায় 3 দোকানে 6, 2 দিয়েও যাবে, তাহলে 6 দিয়েও যাবে। বুঝছি? হ্যাঁ জাস্ট ভাগ করা যায় কিনা, এটাকে ভাগ করলে ইন্টিজার ডেটা পাই কিনা, তাহলে সেটাই হচ্ছে তার ফ্যাক্টর। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ভাই। প্রত্যেকটাতে নতুন নতুন জিনিস লার্নিং হইতেছে, এগুলাই কিন্তু আপনাকে কাজে দিবে। এবং এগুলা করা মানে এই না যে আপনি ওয়েস্ট অফ ম্যাথ করতেছেন, এগুলা করা মানে আপনি কেএমএফ এর মেজর পার্টগুলা প্রত্যেকটা ক্লাস অল্প অল্প করে শেষ করে ফেলতেছেন। সো এই হোমওয়ার্কের মাধ্যমে কিন্তু কেএমএফ এর প্রায় 40-50টা ম্যাথ বা 140-50-এর উপরে হওয়ার কথা করে ফেলছেন। সো এগুলা তো অলরেডি 63টা ভাই, 63টা। তো 63টা ম্যাথ তো ইজিলি দুইটা ক্লাসে পরে কেএমএফই করে ফেললেন। সো এটা কি আপনার মেইন একদম ওই যে রিসোর্স থেকে কমতেছে এবং লার্নিং হইতেছে প্রথম দিন থেকে, এটা কি ইফেক্টিভ না? কথা কি বুঝতে পারছি? আপনি 5LBও করলেন, সেখান থেকে আইডিয়া নিলেন, নিয়ে মেইন এক্সামে মেইনগুলো করলেন, সেইটা আবার ক্লাসে করে ফেলতেছেন কেএমএফ 2 নম্বর ক্লাসেই। সেইটা কিন্তু আপনাকে বুস্ট আপ করতেছে লার্নিং। এখন আমি যদি প্রথম কিছুদিন 5LB করতেন একটা বেচে, দেন আবার টাকা দিয়ে আরেক বেচে করে কেএমএফ করতেন, তখন আসলে ডিফারেন্সটা ধরতে পারতেন না। কিন্তু ভাই যখন আর কি পারি না তখন প্রচন্ড ফ্রাস্ট্রেটেড লাগে। এখনই যে পারবেন এরকম না, যে জার্নিটা তো এটা। এখন কখন বলবেন যে পারি না? ধরেন আমার পুরো বেসিকটা হইলো, তারপরে মক দিতেছি, তখনও পারি না, তখন বলবেন ভাই আমার ফ্রাস্ট্রেশন লাগতেছে না, হোয়াট ক্যান আই ডু? বাট এখনই ফ্রাস্ট্রেশনের জায়গা না, এখন লার্নিংয়ের জায়গা। পারি না, আমি লার্নিং করবো, আমার এটা কি লেকিংস আছে, আমি এটাকে আরেকটু ডিপে যাব। পারলে তো আর হইতই, পারলে আপনি আমার কাছে জীবনও ভর্তি হতেন না, আপনার 5,000 টাকা 6,000 টাকা রিজিকটা আমার এখানে আসতো না। বুঝতে পারছি? পারেন না, এটা সত্য। কখন পারবো না? যদি আজ থেকে 4 মাস পরে বলেন আমি পারি না, তাহলে হয় আপনার ব্যর্থতা, না হয় আমার ব্যর্থতা। তবে আপনার ক্লাসের মেজরিটি যদি পারে তাহলে আপনার ব্যর্থতা, আর মেজরিটি না পারলে আমার ব্যর্থতা। বুঝছি? জি ভাইয়া। ওকে, এবার আসি হচ্ছে এখানে বলছে যে a is a greatest integer such that 5a 5 to the power a, এটা হচ্ছে এটার ফ্যাক্টর। তাহলে এটাকে এমন ভাবে করব যেটার পাওয়ার 5 এর পাওয়ার আসবে, সেটাকে লিখে দেব এখানে। তাহলে 1500 কে ভাগ করলে 5 এর পাওয়ার কত পাবো? 15 * 100, এটাকে লেখা যায় 3 × 5 = 15, আর এটাকে লেখা যায় 10 × 10, তাহলে 5 × 2 = 10, 5 2, তাহলে 5 এর পাওয়ার কত? 3। তাহলে a এর ভ্যালু হচ্ছে 3। আবার শুধু 5টা নিব ভাইয়া, শুধু এই যে শুধু 5 এর আমার a দরকার, a b, তাহলে a হচ্ছে 5 এর পাওয়ার যেটা এটা, তাহলে এবার a টা নিছি। বুঝছি? মানে শুধু 5 কিউব নিছেন, তাই 5 কিউব, এই যে 5 এর পাওয়ার a, আমার অপশনে ও a b, হ্যাঁ হ্যাঁ আমার a বুঝছি দরকার, বুঝছি। আমি অন্যগুলো দিয়ে করব কি? হ্যাঁ বুঝতে পারছি। দেন 3b হচ্ছে এটা, তাহলে এটার 3 এর পাওয়ার যেটা এটা নিব, কারণ আমার b দরকার। তাহলে এটাকে জাস্ট 3 দিয়ে গুণ করা যায়, 3 দিয়ে গুণ করে 1 1 1 1 1 1, তাহলে আর কোনোভাবে যায় না। এটাকে আর কোনো কিছু করা যায়? ভাঙা যায় না। তার মানে 3 এর পাওয়ার কত? 1। তাহলে b এর ভ্যালু কত? 1। তাহলে a এর ভ্যালু 3, b এর ভ্যালু জয়েন করব। শেষ নাকি?
ওকে, সো তাহলে এ এবং বি এর ভ্যালু দরকার। আমি এর ভ্যালু পাইছি 3, বি এর ভ্যালু পাইছি 1। দ্যাটস মিন আমাকে জাস্ট চেক করতে বলছে কোনটা সত্য। এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 1, 3 একে 3, আনসার ওকে। এ এর ভ্যালু হচ্ছে 3, বি এর ভ্যালু 1, তাহলে 3 সমান সমান 3, ওকে। এ এর ভ্যালু হচ্ছে 3, 3 দুগুণে 6, 6 অবশ্যই 5 এর থেকে বড়। বি এর ভ্যালু যেহেতু 1, তিনটাই সত্য। বুঝছি? জি। ওকে, এটার আনসার কি? সি। সি। কারো কোনো কোশ্চেন নাই আশা করি, কারণ আমরা এটা গতদিন পড়ছি যে এটা ডিফারেন্ট কতদিন প্রাইম করেন? এটার আনসার এটা কতদিন করা হয়েছে? আনসার কত? ডি। ডি পারছি না? ডি, ডি। জাস্ট যোগ করে গুণ করে দিব, এক যোগ করে। ওকে, এখানে বলছে হাউ মেনি ইন্টিজার বিটুইন এত থেকে এতর মধ্যে সাজ যে দে হ্যাভ অড নাম্বার অফ ডিভাইজার। তো অড নাম্বার অফ ডিভাইজার তখনই যখন পারফেক্ট স্কোয়ার হয়। অড নাম্বার অফ পারফেক্ট স্কোয়ার হয়। অড নাম্বার অফ ডিভাইজার তখনই পাবো যখন অড নাম্বার অফ পারফেক্ট স্কোয়ার পাবো। অর্থাৎ যেমন হচ্ছে ওই 5 স্কোয়ার, 5 × 5, 7 × 7, এরকম পারফেক্ট স্কোয়ার পাইলে অড নাম্বার অফ ডিভাইজার পাবো। এটা লার্নিং। তো এর মধ্যে কতগুলা ইন্টিজার আছে যে এর মাঝে যেখানে পারফেক্ট নাম্বার স্কোয়ার পাবো? তাহলে 360 আর 530। 530 মানে কি? 630 মানে কি? মানে এর মাঝে কয়টা? এই 360 মানে কত কত পারফেক্ট স্কোয়ার বলুন তো? 19 স্কয়ার। 19 স্কোয়ার থেকে 19 স্কোয়ার থেকে কতর মধ্যে? 25 স্কয়ার। 28 না, 630 মানে কত স্কোয়ার? 25 স্কোয়ার মানে কত? 625 নাকি? 625। তাহলে হচ্ছে 25 পর্যন্ত। তার মানে এর মাঝে কয়টা ইন্টিজার আছে? বিটুইন যোগ করলে কয়টা? 7টা ভাই। 7টা। 7টা। দেন এখানে এটা আমরা কতদিন করছি না? এটা পারছি সবাই? কত বলেন? এ ভাইয়া। এ সবাই পারছি? 20 এর নিচে সেটা 16 মেবি, আর এটা হচ্ছে 12। ওকে, এটাও পারছি। এটা কত? এ। এ। আবারও বলছি, কেউ যদি না পারি তাহলে প্রথম ক্লাস মিসিং হয়েছে। আর যদি মিসিং হয়ে থাকে প্রথম ক্লাসটা একটু দেখবেন। আদারওয়াইজ আরেকটু ডিটেল যদি জানতে চান যে ভাই হয়তো ভাই স্কিপ করে চলে গেছে, আমি বুঝি নাই, সেটার জন্য গ্রুপ আছে। আগেরটা একটু দেখাবেন ভাই। আগের অঙ্কটা হচ্ছে 10,000 20,000। এটা সূত্র কি ছিল বলেন? অন্য কেউ একটু রেসপন্স করেন তো, যে বিটুইন কয়টা আছে, সূত্র কি? লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই 14 ডিভাইড বাই 14 প্লাস 1। সেম জিনিস লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই 15 প্লাস 1। বুঝছি? আচ্ছা, এখানে বলছে উইচ অফ দ্য ফলোইং সেট দ্য গ্রেটেস্ট নাম্বার অফ ইন্টিজার। 1 থেকে 100 এর মধ্যে কতগুলো ইন্টিজার আছে কোনটার মধ্যে? 3 এর মাল্টিপল আছে যেমন 33টা, 4 এর মাল্টিপল আছে 24টা মানে 25টা, 5 এর মাল্টিপল মানে হচ্ছে 20টা 1 থেকে 100 এর মধ্যে। বলছে 3 এবং 4 এর কম্বাইন মিলে কয়টা? এটা বেশি নাকি 4 এবং 5 এর বেশি? অবশ্যই 3 এবং 4 এর এগুলোতে বেশি হবে নাকি? জি ভাইয়া 3 আছে। দেন হচ্ছে এখানে বলছে x minus 1 divided by 4 is an integer. Which of the following numbers must be an integer? নিচে কোনটা must be integer হবে? তাহলে আমার দেখতে হবে, আচ্ছা এই জিনিসটা ইকুয়েশনটা must be integer হবে কখন? x এর ভ্যালু মিনিমাম হলে কত হইতে হবে? কত কত হইতে পারে ইন্টিজার হইতে গেলে? 5। অবশ্যই প্রথমবার 5, 5 minus 1 4, 4 by 1। তাহলে পরেরটা 9। এরপরটা 13। আচ্ছা, এটা থেকে বুঝতে পারতেছি জিনিসটা হচ্ছে অড নাকি? আচ্ছা,
এখন দেখি নিচে কোনটা ইন্টিজার। আচ্ছা এইটা থেকে 1 যোগ করি বিয়োগ করি, এটা কি আর ইন্টিজার বাদ দিয়ে কি অন্য কিছু হয়ে যাবে? না, ইভেন হয়ে যাবে। না ইভেন হোক যাই হোক, আমাকে বলছে ইন্টিজার কোনটা মাস্ট বি। ইন্টিজার থাকবে। ইন্টিজার থাকবে না? 1 যোগ করি বা 1 বিয়োগ করি, কথা বলেন। কোন সংখ্যাকে ইন্টিজারকে যোগ বিয়োগ যাই করি না কেন, ইন্টিজার কি দশমিক হয়ে যায়? না ভাইয়া। তাহলে হইলো। দেন বলছে 1 বিয়োগ করতেছে। আচ্ছা x কে 1 বিয়োগ করলে জিনিসটা অর থেকে কি হইতেছে? ইভেন। ইভেন কে 2 দিয়ে ভাগ করতে যাবে না? ডেফিনেটলি যাবে ভাই। যাবে। আর যদি x যোগ করি সেটা তাও হইতেছে কি? ইভেন হইতেছে, সেটা 2 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে ভাগ যাবে কি যাবে না এই গ্যারান্টি আমরা দিতে পারি না। আনসার এটা বাদ, কারণ এখানে বলছে মাস্ট বি। তো মাস্ট বি মানে অবশ্যই সত্য হতে হবে। বুঝছি কেন উপরে 4টা আনসার? জি ভাই। আচ্ছা এটা তো আনসার জানি, কত? সি। সি। এটা বি। বি, কারণ হচ্ছে কমন গুলো। আচ্ছা এটা সি। সবাই সি পারছি? জি ভাইয়া। জি ভাই। দেন এখানে বলছে যে when positive integer n is divided by 55, m যদি 53 দিয়ে ভাগ করি রিমাইন্ডার 21 থাকবে, তাহলে n এর মিনিমাম ভ্যালু কত? 21। কারণ আমরা জানি ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাটি রিমাইন্ডার থাকে, তাহলে n এর মিনিমাম 21, এরপর এটা 53 প্লাস 21 যোগ করলে যেটা আসবে সেটা। আমার ওইটা দরকার নেই। আবার বলছে p is divided by, p কে যদি 53 দিয়ে ভাগ করি সেটা হচ্ছে 25 রিমাইন্ডার, তাহলে p এর মিনিমাম রেট হচ্ছে 25। এখন আমরা যদি এই লার্নিংটা না থাকতো আমরা কি করতাম, n এর প্রথম ভ্যালুটাই নিতাম হচ্ছে 53 প্লাস 21 করতাম, যেটা আসতো সেটা, তখন ডেটা আমার বড় হইতো, ক্যালকুলেশন ঝামেলা। এখন বলছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার, np কে যদি 53 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত? তাহলে 21 * 25 দিয়ে যদি 53 ভাগ করি রিমাইন্ডার কত পাই? বাসায় যারা করছি গুণ করেন 53 দিয়ে কতবার যায় আর কত বাকি থাকে? রিমাইন্ডার 48। দেন এখানে আসি, এখানে বলছে when the positive integer n is divided by 3, n কে যদি 3 দিয়ে ভাগ করি রিমাইন্ডার 1, তাহলে n এর মিনিমাম ভ্যালু 1, এরপরের ভ্যালুটা কত হতে পারে? 4। তাহলে আমরা আসি the remainder n is divided by 5, n কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে দেখেন 5, n এর ভ্যালু যদি 1 বসাইতাম তাহলে রিমাইন্ডার হতো 1, n এর বেশি যদি 4 বসাইতাম রিমাইন্ডার হতো 4, তার মানে একবার 2 এর থেকে ছোট একবার 2 এর থেকে বড়, আনসার ডি। ক্লিয়ার? জি ভাই। সো না ভাইয়া আবার বলেন না একটু, সরি ভাইয়া বলেন তো যে ভাই বুঝছেন, যে ভাইয়া যে বললেন, জি ভাই একটু বলেন। ভাইয়া আপনি বলেন না কেন বলেন, আপনি বলেন। বলছে n এর ভ্যালু, n কে যদি 3 দিয়ে ভাগ দেন রিমাইন্ডার 1 থাকবে, তাহলে n এর ভ্যালুটা মিনিমাম ভ্যালুটা কত? n = 1। হ্যাঁ এটা আমি বুঝছি। 4, তাহলে 1 কে যদি 5 দিয়ে ভাগ দেন, 1 কে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে? 1/5 রিমাইন্ডার কত? ও আচ্ছা, এটা রিমাইন্ডার 1 থাকলো, যেটা যেহেতু 5 দিয়ে একটা তার ভাগ যাবে না, উপরে যেটা আছে হ্যাঁ এটাই। হ্যাঁ 1। এরপর একটা 4 কে যদি 5 দিয়ে ভাগ করি রিমাইন্ডার কত থাকবে? ওকে যদি 5 দিয়ে ভাগ রিমাইন্ডার দিই কত? 4 কি 5 দিয়ে ভাগ যায়? 4ই থাকে। এই জন্য একবার 4 পাইছেন একবার 1 পাইছেন, এদিকে কম্পারিজন করতে বলছে 2 এর সাপেক্ষে, তাহলে 2 এর ছোট 1, 2 এর বড় 4, আনসার কি? তার হচ্ছে ডি। ডি, এটাই বলছি। 4 কেন ধরছি, মানে এর পরে হচ্ছে এক যেটা কোয়ান্টিটিভ কম্পারিজন, আমাকে এক্সেপশনাল গুলো চেক করে করে দেখতে হবে সব সময় কি হয়। জি, এই জন্য একের অধিক চেক করছি, করে দেখছি ডি হয়ে গেছে, যদি একটা চেক করতাম আনসার একটা কেন? ও আচ্ছা, রিমাইন্ডার তো 1 চাইছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। জি জি, তাহলে 4 হবে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা এখানে বলছে দ্য রিমাইন্ডার 1, এত বড় সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? এখন মানে পরীক্ষার হলে যদি আজকে আমার এখানে পড়ছেন কয়েকদিন, এই জন্য এখন আপনার মধ্যে এই জিনিসগুলো গ্রো আপ হয়েছে যে পরীক্ষায় হলে ইটিএস কখনো বড় ক্যালকুলেশন আসলে করতে দেয় না। ওইটা যদি করেন তার মানে হচ্ছে আপনি আসলে সঠিক ওয়েতে জানেন না।
সো ইটিএস ওইভাবে দিয়ে যেন আপনি হচ্ছে ট্রিক্স এবং ট্রিপস যেটা আছে সেটা ধরতে পারেন। যদি না ধরতে পারেন এটা অবশ্যই আপনি ক্যালকুলেটর ইউজ করবেন, করে কত দিয়ে ভাগ যায় সেটা দেখবেন। তবে ইটিএস এটা চায় না। এখানে জাস্ট একটু খেয়াল রাখেন, যদি এগুলোর সাথে 1 যোগ করতাম হয়ে যেত 12 এরকম, তাহলে এটা অবশ্যই 12 দিয়ে কি যায়, ভাগ যায়। তাহলে জাস্ট 1 কম, তার মানে তার রিমাইন্ডার কত, 11 11। এই জিনিসটা জানেন কিনা এটাই ইটিএস চেক করছে, আদারওয়াইজ আর কিছু না। ওকে, দেন হচ্ছে এখানে বলছে ইউনিট ডিজিট বের করতে। আচ্ছা 13 এর উপরে 10 আছে, অর্থাৎ 3 এর পাওয়ার 10 থাকলে কত নিব, 2। 3 এর পাওয়ার 2 মানে 4 দিয়ে ভাগ চলে যাবে, তাহলে 3 স্কয়ার কত নিব, 9। 7 এর পাওয়ার চলে গেলে কত, 2 তাহলে 49 এ কত নিব, 9। তাহলে 9 9 18, 18 নিব 8। দেন n is 2 digit number, n হচ্ছে 2 ডিজিটের নাম্বার। তো 2 ডিজিট নাম্বার যেখানে the unit digit of n স্কয়ার হচ্ছে 9, তো ইউনিট ডিজিট অফ n স্কয়ার যদি স্কয়ার করে তখন ইউনিট ডিজিট 9 হতে হবে। তাহলে n এর ইউনিট ডিজিটটা কত, তো n হচ্ছে 2 ডিজিট নাম্বার, ঠিক আছে। তাহলে হচ্ছে কিভাবে করতে পারি বলেন, শুরু হয়েছে কত থেকে, লাস্টে 3 অথবা 7 দুইটাই, 3 অথবা 7 যাই পাই না কেন আমি কি পেতেছি, 9 পাইতেছি স্কয়ার করলে, না কি? জি ভাই। কারণ হচ্ছে আমরা জানি ওই যে আমরা যে ইউনিটের স্কয়ারগুলো জানি যে 3 এর স্কয়ারে এক সময় গিয়ে মানে 3 এর পাওয়ারগুলো এক সময় 9 দেখায়, আর 7 এর পাওয়ার এক সময় গিয়ে 9 দেখায়, নাকি? জি ভাই। তো আলটিমেটলি এখানে 6 এর থেকে ছোটও পেতেছি বড়ও পেতেছি। ওকে, আর কয়টা আছে এগুলা, আচ্ছা এগুলো ভিডিও থেকে দেখেন, আমরা জাস্ট এটা করে দিই লাস্ট, আর কয়েকটা ম্যাথ থাকবে সেগুলো ওই সাপোর্টিং ভিডিও আছে সেখান থেকে কমপ্লিট করবেন। তারপরে যদি প্রবলেম থাকে নেক্সট ক্লাস শুরুর আগে দেখায়। আচ্ছা, হোয়াট ইজ দ্য 10th ডিজিট অফ এত পাওয়ার এত, 10th ডিজিট চাইছে, এবার ইউনিট ডিজিটের আগের সংখ্যাটা আমাদের কাউন্ট করতে হবে, রাইট? জি ভাই। আচ্ছা তাহলে 21 এর 10th ডিজিট চাইছে, বাট আমার আগে উপর আরেকটা পাওয়ার দিয়ে রাখে, তাহলে ওইটার জাস্ট ইউনিট ডিজিট নিতে হবে। তাহলে ওইটার ইউনিট ডিজিট কত হবে বলুন তো, 3 স্কয়ার 9, মানে 48 পর্যন্ত চলে গেল, বাকি থাকে 2, তাহলে 3 স্কয়ার 9। তাহলে এই জিনিস এবার দেখেন, এইটাকে কনভার্ট করে জাস্ট এটা আনছি, এইটার আমার কি লাগবে, 10 ডিজিটগুলো জানেন লাগবে। এবার দেখেন 21 এর পাওয়ার 21 করলে 21 এর সাথে 21 গুণ করলে কত হয়, 441। 441 কয়টা ডিজিট নিব, দুইটা, তাহলে মানে 41 এর সাথে আবার 21 গুণ দেন। ভাই এগুলো তো টাইম লাগে অনেক, এইটুকু টাইম তো লাগবে, এটা ডিফিকাল্ট লেভেল তো 5। এই টাইমটা তো ওইখান থেকে বাঁচায় আনছেন না, ধরেন একটা সিট করলেন, এই সিটের মধ্যে সবগুলোতে কি টাইম লাগছে না? তাহলে এতগুলা ম্যাথের মধ্যে 27টা ম্যাথের মধ্যে 5টা ম্যাথ আপনি হার্ড পাবেন, ওই হার্ডগুলোকে টাইম দিতে হবে না, ওইগুলো কি লজিক মানে দেখলে অ্যানসার করতে পারবেন? এত সহজ কি জিআরই পরীক্ষা? না। তাহলে কিন্তু কোশ্চেন দেখতে এত ছোট কেন? কোশ্চেন দেখলে তো অনেক দেখতে ইনোসেন্ট ছোট, লাগছে। ইনোসেন্টেরই কি থাকে, ক্যালকুলেশন বেশি থাকে, বরঞ্চ বড় যেগুলো ম্যাথ দেখবেন অনেক বড় লেখা তার ক্যালকুলেশন অনেক ছোট থাকে। কখনোই মাথায় রাখেন, বড় ক্যালকুলেশন, বড় ম্যাথের ক্যালকুলেশন সবসময় ছোট থাকে। তার মানে ইনোসেন্ট দেখতে হলেও কি তার ভিতরে ঝাল আছে, বুঝছি? এটা ডিফিকাল্ট লেভেল 5 এর, ডিফিকাল্ট লেভেল 5 এর ম্যাথ, তার মানে সে অবশ্যই কেচাল আছে, নাকি? হ্যাঁ। ওকে, তার মানে পরের ডেটা বলেন, 41 এর সাথে 21 গুণ দেন। 61, তারপরে আবার 21 দিয়ে গুণ দেন, 81, তারপর 01, তার মানে এরপরে গুণ দিলে আবার 21, তার মানে সে কয় ঘর পর পর চেঞ্জ করবে বলেন? 5 ঘর পর পর সে রিপিট আসবে, রাইট? জি। আচ্ছা এখন বলছে এই 5 ঘর পর পর যদি রিপিট আসে, আমি হচ্ছে তাহলে 9 নাম্বারটা লাগবে। 9 নাম্বারটা কোন নাম্বারটা বলেন? 5 ঘর পর্যন্ত এখানে 6 7 8 9, এই 81 এর কি জানতে চাইছে? 10 জি, তাহলে आंसर হচ্ছে 8। বুঝছে এবার? দেখেন অপশনে তারা সুন্দর করে 2 4 6 8 0 2 2 6 দেখেন, একটু ভুল করলে গুণাতে ভুল করলে आंसर আপনার ভুল হবে, দেখছেন?
ইটিএস জানে, আপনি যদি জানেন শিখেন তাহলে এগুলোই আসবে আপনার আনসার, আদারওয়াইজ অন্য কিছু আসবে। বুঝতে পারছি এবার? জি ভাই। সো দ্যাট মিন্স যে এই টাইপের অঙ্কে একটা প্যাটার্ন ফলো করবে তো, অবশ্যই প্যাটার্ন মানে ফলো করবে। টাইম লাগলো এটার একটা ডিজিট প্যাটার্ন, টেন্স ডিজিট অবশ্যই প্যাটার্ন ফলো করবে। এই জন্যই তো আমি প্রথম ক্লাসে সুন্দর করে প্যাটার্নটা শেখাইলাম। আমরা তখন ইউনিট ডিজিটে প্যাটার্ন বের করে শিখাইছি, জাস্ট 10 ডিজিট বলছে, আমরা দুইটা সংখ্যা নিয়েছি। যদি 100 ডিজিট বলতো কয়টা সংখ্যা নিতাম? তিনটা। প্যাটার্ন এটাই, কথা বুঝছেন? সিস্টেম একটাই। এই যে এই ম্যাথটা শেখা মানে কি, ধরেন এই ম্যাথটা যদি আমি আজকে না শিখাই, ধরেন সব 5LB করানোর পর আবার কেএমএফআই সেই ম্যাথটা শিখতেন, তখন কিন্তু একটা প্যাচার লাগে দেন যে আরে এখন হয়েছে কি আপনি সব ধরনের ডিফিকাল্ট লেভেল একই সাথে দেখে ফেলতেছেন, যার কারণে আপনার কাছে এই টপিকটার পেন লাগবে না। বুঝতে পারছি? ওকে, সো এখানে যে বাকি কয়েকটা আছে এগুলো সহজ ম্যাথ, কঠিন ম্যাথ নাই, এগুলো সুন্দর করে কষ্ট করে ভিডিও থেকে দেখে কমপ্লিট করে ফেলবেন। এখনই ভিডিওটা দেওয়া আছে এখানে, অলরেডি এখানে দেওয়া আছে সাপোর্টিং ভিডিও আকারে, এই যে এখানে এটা কমপ্লিট করলে আলটিমেটলি বাকি 5-6টা ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে, সো আজকে এই পর্যন্তই।